রাত 1:20। ঢাকার উপকণ্ঠে বুড়িগঙ্গা নদীর তীরে একটি পরিত্যক্ত পাওয়ার প্ল্যান্ট। চারিদিকে ঘুটঘুট অন্ধকার, শুধু মাঝে মাঝে ড্রেজারের ঘড়ঘড় শব্দ আর নদীর পানির ঝাপটা শোনা যাচ্ছে। আজ রাতে এখানে এক বিশাল গোপন ডিল হওয়ার কথা। আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী ভেক্টর, যাকে আন্ডারওয়ার্ল্ডে সবাই স্মাগলার কিং বলে চিনে, সে সরাসরি রাশিয়া থেকে আনা কিছু প্রোটোটাইপ চিপস হস্তান্তর করবে স্থানীয় মাফিয়া ডন জায়ানের কাছে। জায়ান এই শহরের আন্ডারওয়ার্ল্ডের এক উদীয়মান রক্তপিপাসু দানব। পাওয়ার প্ল্যান্টের বিশাল ইয়ার্ডে কয়েকটি দামি হ্যালোজেন লাইট জ্বলে উঠল। ভিক্টর তার 4জন রাশিয়ান বডিগার্ড নিয়ে এগিয়ে এলো। অন্যদিকে জায়ান তার 15 জন সশস্ত্র ক্যাডার নিয়ে বৃত্তাকারে পজিশন নিয়েছে। সবার হাতে অত্যাধুনিক AK-47। শান্ত হও বন্ধু, রাশিয়ান টেকনোলজি এত সস্তা নয়। আগে টাকাটা দেখাও। $10 মিলিয়ন ক্যাশ ছাড়া ব্রিফকেস খুলবো না। ঠিক সেই মুহূর্তে ওপরের মরিচা ধরা লোহার ছাদ থেকে একটা বিকট শব্দ হলো। সবাই ওপরের দিকে তাকালেও কিছু দেখতে পেল না। হঠাৎ একটি স্মোক গ্রেনেড এসে পড়ল মাঝখানে। মুহূর্তের মধ্যে সাদা ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে গেল। ধোঁয়ার ভেতর থেকে এক যান্ত্রিক এবং হিমশীতল কণ্ঠস্বর ভেসে এলো। অন্ধকারে যারা ব্যবসা করে তাদের শেষটা অন্ধকারের গর্তেই হয়। কেউ কিছু বুঝে ওঠার আগে ধোঁয়ার ভেতর থেকে একটি ছায়া দ্রুত বেগে নিচে নেমে এলো। রাশিয়ান বডিগার্ডদের হাতে রাইফেলগুলো এক নিমিষে চুরমার হয়ে গেল। সেখানে দাঁড়িয়ে আছে এক রহস্যময় ব্যক্তি, পরনে কালো লেদার জ্যাকেট, মুখে কার্বন ফাইবারের তৈরি একটি বাঘের মুখোশ। আন্ডারওয়ার্ল্ডের তাকে সবাই চেনে দ্য টাইগার নামে। টাইগার একাই 15 জন সশস্ত্র ক্যাডারকে ধুলোয় মিশিয়ে দিল। তার হাতের মুভমেন্ট এত দ্রুত যে মানুষের চোখে তা ধরা পড়ছে না। সে যেন কোনো অতিপ্রাকৃত শক্তি। জায়ান আর ভিক্টরের দল ধরাশায়ী হওয়ার পর টাইগার সেই চিপস ভর্তি বক্সটা তুলে নিয়ে অন্ধকারের অতল গহ্বরে মিলিয়ে গেল। সকাল 10টা। ডিএমপি হেডকোয়ার্টার এসি রুমে বসে কফি খাচ্ছেন কমিশনার হারুন সাহেব। তার সামনে অত্যন্ত ভদ্র, শান্ত এবং সুশৃঙ্খল এক যুবক দাঁড়িয়ে আছে। চোখে নীল ফ্রেমের চশমা, নিখুঁতভাবে ইস্ত্রি করা শার্ট। এই হলো ডিটেকটিভ আরিয়ান। আরিয়ানকে পুলিশ ডিপার্টমেন্টে সবাই চেনে একজন মেধাবী কিন্তু লাজুক অফিসার হিসেবে। কেউ স্বপ্নেও কল্পনা করতে পারবে না যে রাতে সে ভয়ঙ্কর টাইগার আর এই আরিয়ান একই ব্যক্তি। আরিয়ানের দিনের বেলায় কাজ অপরাধী ধরা, আর রাতের বেলায় সে অপরাধের শিকড় উপড়ে ফেলার জন্য নিজেই অপরাধী সাজে। আরিয়ান, আজ সকালে খবর শুনেছ? পাওয়ার প্ল্যান্টে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। জায়ান আর ভিক্টরের ডিল পণ্য করে দিয়েছে সেই রহস্যময় টাইগার। সে কে, কোথেকে আসে কেউ জানে না। মিডিয়াতে তোলপাড় করে দিচ্ছে। তোমার ওপর দায়িত্ব রইল এই টাইগারকে খুঁজে বের করার। স্যার, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। তবে টাইগার যেভাবে কাজ করে তাতে মনে হচ্ছে সে কোনো সাধারণ অপরাধী নয়। সে সম্ভবত আন্ডারওয়ার্ল্ডের ভেতর থেকেই কাউকে ধ্বংস করতে চাইছে। যাই হোক, আমাদের ডিপার্টমেন্টের ইমেরজ প্রশ্ন। আর শোনো, আজ বিকেলে চ্যানেল 12 এর ক্রাইম রিপোর্টটা নীলা আসবে তোমার সাক্ষাৎ নিয়ে। সাবধানে কথা বলো। মেয়েটা খুব দ্রুত, ও কিন্তু মাফিয়াদের সাথে পুলিশের কালেকশন খুঁজে বেড়ায়। বিকেল 4টা। আরিয়ানের ডেস্কে বসে আছে নীলা। নীলা শুধু সুন্দরী নয়, তার অনুসন্ধানী চোখ যে কোনো অপরাধীর মনে ভয় ধরিয়ে দেয়। সে আরিয়ানের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে, যেন আরিয়ানের চোখের মনি পড়ে সে মনের কথা বুঝে নিতে চায়। আরিয়ান সাহেব, আপনি তো ট্রান্সপোর্ট নিয়ে অনেক রিসার্চ করেন। আপনার কি মনে হয় টাইগার কোনো ইনসাইডার? মানে পুলিশের কেউ কি মুখোশ পরে এসব করছে, নাকি এটা অন্য কোনো মাফিয়া গ্রুপের কাজ? এটা খুব ইন্টারেস্টিং থিওরি নীলা। তবে পুলিশের কেউ হলে সে তো আইনের ভেতরে থেকেই কাজ করত, মুখোশ পরার ঝুঁকি নিত না। আপনি কি কোনো নির্দিষ্ট ক্লু পেয়েছেন?
যা থেকে আমাকে এসব জিজ্ঞেস করছেন? পেয়েছি। গত রাতে পাওয়ার প্ল্যান্টের স্পট থেকে আমি একটা মেটাল পিন পেয়েছি, যা সাধারণত পুলিশ একাডেমির বিশেষ ক্যাডেট অ্যাওয়ার্ডে দেওয়া হয়। আরিয়ান সাহেব, আপনিও তো সেই গোল্ড মেডেল অ্যাওয়ার্ড পেয়েছিলেন 10 বছর আগে, তাই না? আরিয়ানের হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গেল, কিন্তু চেহারায় সে এক বিন্দু দুশ্চিন্তা প্রকাশ করল না। সে বুঝতে পারল নীলা তাকে সন্দেহ করতে শুরু করেছে। এই মেয়েটি তার জীবনের জন্য এখন বড় হুমকি। ঠিক তখনই আরিয়ানের পকেটে থাকা বিশেষ ঘড়িতে একটা এনক্রিপ্টেড মেসেজ এলো। নতুন মাফিয়া ড্রাগন লর্ড ব্যাংকক থেকে ঢাকায় ঢুকেছে, তার টার্গেট তুমি। রাত 11টা। ঢাকার বনানীর একটি বিলাসবহুল আন্ডারগ্রাউন্ড ক্লাবের ভিআইপি জোনে বসে আছে এক বিশাল দেহের মানুষ। নাম তার ড্রাগন লর্ড। সে আন্তর্জাতিক ড্রাগ সিন্ডিকেটের এশিয়ান প্রধান। তার সাথে বসে আছে এই শহরের প্রভাবশালী ব্যবসায়ী এবং রাজনীতিবিদ ইমতিয়াজ পর্দার আড়ালে সব মাফিয়াদের অর্থায়ন করে এবং সরকারকে নিয়ন্ত্রণ করে। ইমতিয়াজ, আমি শুনেছি এই শহরে একজন টাইগার আছে যে সবার মালা হাত দিচ্ছে। আমি এটা বরদাস্ত করব না। আমি একটা টোপ ফেলেছি। শহরের বিখ্যাত মডেল তিশাকে আমরা কিডন্যাপ করেছি। টাইগার যদি হিরো সাজতে আসে তবে আজ তাকে জ্যান্ত কবর দেওয়া হবে। চমৎকার বুদ্ধি। তিশাকে তেজগাঁওয়ের একটি কোল্ড স্টোরেজে রাখা হয়েছে। ওখানে আমার 50 জন সশস্ত্র স্নাইপার পাহারায় আছে। টাইগার ওখানে পা দিলেই পুরো বিল্ডিং বোমায় উড়িয়ে দেওয়া হবে। তেজগাঁওয়ের সেই কোল্ড স্টোরেজ হিমাঙ্কের নিচে তাপমাত্রা। তিশা একটা চেয়ারে বাঁধা অবস্থায় কাঁপছে। বাইরে ভারী বুটের শব্দ আর অস্ত্রের কোকিং সাউন্ড শোনা যাচ্ছে। হঠাৎ পুরো স্টোরেজের জেনারেটর বিস্ফোরিত হয়ে লাইট নিভে গেল। অন্ধকারের ভেতর থেকে একটা একটা করে দেহ মেঝেতে আশ্রে পড়ার শব্দ পাওয়া যাচ্ছে। ড্রাগন লর্ডের ক্যাডাররা অন্ধের মতো চারিদিকে গুলি চালাচ্ছে, কিন্তু তারা তাদের শত্রুর নাগাল পাচ্ছে না। টাইগার যেন বরফের ধোঁয়ার সাথে মিশে আছে। সে কখনো দেয়াল বেয়ে আসছে, কখনো ওপর থেকে ঝাঁপিয়ে পড়ছে। হঠাৎ তিশার সামনে এক যুবক উদয় হলো। বাঘের মুখোশের আড়ালে থাকা মানুষটি তিশার হাতের বাঁধন কেটে দিল। তিশা অবাক হয়ে দেখলো টাইগারের জ্যাকেট থেকে রক্ত ঝরছে, তবুও সে অটল। কোনো শব্দ করবেন না। সোজা বাম দিকের ইমার্জেন্সি গেট দিয়ে বেরিয়ে যান। বাইরে একটা গাড়ি স্টার্ট দেওয়া আছে, দৌড়ান। তিশা যখন গেট দিয়ে বেরিয়ে গেল, ঠিক তখন ড্রাগন লর্ড নিজে সেখানে হাজির হলো। তার হাতে একটি গ্রেনেড লঞ্চার। সে কোনো কথা না বলেই সরাসরি টাইগারের দিকে লক্ষ্য করে ফায়ার করলো। এক প্রচণ্ড বিস্ফোরণে পুরো কোল্ড স্টোরেজ ধসে পড়তে শুরু করলো। আগুনের লেলিহান শিখা আর বরফের ধোঁয়ায় চারপাশ অন্ধকার। ড্রাগন লর্ড অট্ট হাসি দিয়ে উঠল। তার ধারণা টাইগার এবার শেষ। পরদিন সকালে ডিটেকটিভ আরিয়ান অফিসে এলো। তার কপালে একটা ব্যান্ডেজ আর হাতের কবজিতে চোট। নীলা আগে থেকেই তার কেবিনে বসেছিল। আরিয়ান সাহেব, কাল রাতে কোল্ড স্টোরেজ অগ্নিকাণ্ডের পর খবর পেয়েছেন কিছু? সেখানে নাকি টাইগারের বডি পাওয়া যায়নি, কিন্তু অনেক রক্ত পাওয়া গেছে। আপনার কপালে আর হাতে এই চোট কিসের? জিম করতে গিয়ে নাকি অন্য কিছু? আপনি ঠিকই ধরেছেন নীলা। সকালে ট্রেডমিলে দৌড়াতে গিয়ে একটু ব্যালেন্স হারিয়েছিলাম। কেন নীলা, আপনি কি সত্যি বিশ্বাস করেন যে আপনার সামনের এই সাধারণ পুলিশ অফিসারটি সেই রহস্যময় টাইগার? নীলা কিছু বলল না, শুধু একটা বাঁকা হাসি দিল। সে জানে আরিয়ান মিথ্যা বলছে, কিন্তু তার কাছে এখনো কোনো অকাট্য প্রমাণ নেই। এদিকে ড্রাগন লর্ড বুঝতে পেরেছে টাইগার বেঁচে আছে এবং সে এবার সরাসরি তার ঘাঁটিতে হানা দিবে। ঢাকার রাজপথ আজ রাতে আবার রক্তাক্ত হতে চলেছে, কারণ আন্ডারওয়ার্ল্ডের আসল রাজা কে তা এখনো নির্ধারিত হয়নি। রাত 3টা। তেজগাঁওয়ের সেই ধ্বংসস্তূপের ওপর তখনও আগুনের কুণ্ডুলি পাকিয়ে ধোঁয়া উঠছে। ড্রাগন লর্ড তার দলবল নিয়ে এলাকা ছেড়ে চলে গেছে। তার বিশ্বাস ছিল এই বিস্ফোরণের পর টাইগার আর বেঁচে থাকতে পারে না, কিন্তু ধ্বংসস্তূপের নিচে একটি বিশাল লোহার স্ল্যাব নড়ে উঠল।
যন্ত্রণায় দাঁত চেপে ধরে নিচ থেকে বেরিয়ে এলো আরিয়ান। তার বাঘের মুখোশটি একপাশে ফেটে গেছে, কপাল বেয়ে রক্ত ঝরছে। সে ধুকতে ধুকতে পাশের গলিতে রাখা তার কালো স্পোর্টস বাইকটার কাছে পৌঁছালো। আরিয়ান তার হেলমেটটা মাথায় পরল। আজ তার শরীরের প্রতিটি হাড় যেন প্রতিবাদ করছে, কিন্তু মনের ভেতরের আগুন তাকে থামতে দিচ্ছে না। সে জানে ড্রাগন লর্ড আর ইমতিয়াজ কেবল দাবার গুটি, আসল খেলোয়াড় এখনো ধরাছোঁয়ার বাইরে। বাইক স্টার্ট দিয়ে সে বাতাসের বেগে ভোরের কুয়াশা চিরে মিলিয়ে গেল। 9টা। ডিএমপি হেডকোয়ার্টারের কনফারেন্স রুম। কমিশনার হারুন সাহেব রাগে টেবিল চাপড়াচ্ছেন। তার সামনে গোয়েন্দা বিভাগের 10 জন চোকস অফিসার বসে আছে। আরিয়ান এক কোণে বসে ফাইল দেখছে। তার কপালে থাকা চোটটা সে সার্জিক্যাল টেপ দিয়ে ঢেকে রেখেছে। অবিশ্বাস্য, শহরে প্রাণকেন্দ্র একটা কোল্ড স্টোরেজ উড়িয়ে দেওয়া হলো। 50 জন মাফিয়া সদস্যের লাশ পাওয়া গেছে, অথচ পুলিশ পৌঁছানোর আগেই অপরাধীরা গায়েব। ইমতিয়াজ সাহেব তো অভিযোগ করেছেন যে পুলিশ তাকে সুরক্ষা দিতে পারছে না। আরিয়ান, তোমার টিমের প্রেগেন্স কি? স্যার, আমরা স্পট থেকে ড্রাগন লর্ডের লোকেদের কিছু ডিএনএ স্যাম্পল পেয়েছি। তবে অবাক করার বিষয় হলো সেখানে এমন কিছু বিস্ফোরক ব্যবহারের আলামত আছে যা কেবল সেনাবাহিনী ব্যবহার করে। খুঁজে বের করো। আর এই টাইগারকে জ্যান্ত বা মৃত আমার সামনে চাই। ও যদি অপরাধী মারেও তবুও আইন নিজের হাতে তুলে নিচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। অফিস থেকে বের হতেই আরিয়ানের পথ আটকে দাঁড়ালো নীলা। নীলার হাতে আজকের খবরের কাগজ। সেখানে বড় করে টাইগারের অস্পষ্ট একটি ছবি ছাপা হয়েছে। নীলা আরিয়ানের চোখের দিকে এমনভাবে তাকালো যেন সে তার আত্মার গভীরে দেখতে পাচ্ছে। আরিয়ান সাহেব, আপনার জিম করার চোটটা দেখছি বেশ গভীর হয়েছে। কপালের টেপটা তো বেশ বড়। যাই হোক, আপনি কি জানেন তিশা যাকে কাল টাইগার বাঁচিয়েছে সে কোথায় এখন? সে এক গোপন জবানবন্দি দিতে চাইছে। সে বলেছে টাইগার তাকে বাঁচানোর সময় একটা নাম বিড়বিড়িয়ে বলেছিল। কি নাম সেটা? নামটা হলো ব্ল্যাক ইগল। আরিয়ান সাহেব, এই ব্ল্যাক ইগল সম্পর্কে আপনি কি কিছু জানেন? আমার সোর্স বলছে এটা কোনো একটা মাফিয়া গ্রুপের নাম নয়, এটা একটা ফাইল যা 10 বছর আগে পুলিশ হেডকোয়ার্টার থেকে চুরি হয়েছিল। আরিয়ানের চল শক্ত হয়ে এলো। ব্ল্যাক ইগল, এই নামটাই তার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। 10 বছর আগে তার বাবা, যিনি একজন সৎ পুলিশ অফিসার ছিলেন, এই ফাইলের কারণেই নিখোঁজ হয়েছিলেন। আরিয়ান তার আবেগ চেপে রেখে নীলার দিকে তাকিয়ে হাসল। নামটা নতুন মনে হচ্ছে। আমি আমার ডেটাবেজে চেক করে দেখব। ধন্যবাদ নীলা, আপনার সাংবাদিকতা আমাদের অনেক সাহায্য করছে। শহরের অন্য প্রান্তের একটি গোপন ডেরায় ড্রাগন লর্ড তার নতুন পরিকল্পনা সাজাচ্ছে। তার সামনে বসে আছে এক বিদেশি নারী যার নাম জারা। যারা হলো আন্তর্জাতিক আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত হ্যাকার এবং কিলার। লর্ড, তুমি বোকার মতো কাজ করছো। টাইগারকে মারা এত সহজ নয়। সে শুধু একজন ফাইটার নয়, সে টেকনিক্যাল দিক দিয়ে অনেক এগিয়ে। সে আমাদের সব ক্যাসিনোর সার্ভার থেকে টাকা সরিয়ে নিচ্ছে। আমাদের ব্যবসার অবস্থা খুব খারাপ। আমি কি করব? সে তো ছায়ার মতো কাজ করে। আমি জানি তাকে কিভাবে বের করতে হবে। তার একটা দুর্বলতা আছে, তার নাম আরিয়ান। গোয়েন্দা পুলিশের ওই ছোট্ট অফিসারটি টাইগারকে ধরতে হন্যে হয়ে খুঁজছে। আমরা যদি আরিয়ানকে বন্দি করি তবে টাইগার নিশ্চয়ই তাকে বাঁচাতে আসবে, কারণ টাইগার পুলিশের ভেতরে কাউকেই তার শত্রু মনে করে না। ড্রাগন লর্ড জঘন্য এক হাসি দিল। সে জানতো না যে যারা যাকে ধরার কথা বলছে সে নিজেই টাইগার। তাদের এই ভুলটাই আরিয়ানের বড় অস্ত্র। রাত 10টা। আরিয়ান তার নির্জন ফ্ল্যাটে বসে আছে। দেয়ালে ঝোলানো তার বাবার ইউনিফর্ম পরা ছবির দিকে তাকিয়ে আছে সে। তার কম্পিউটারে ইন্টারপোলের একটি বিশেষ সংকেত ভেসে উঠল। ড্রাগন লর্ড আজ রাতে সদরঘাটের একটি পরিত্যক্ত কার্গো জাহাজে বৈঠক করবে। সেখানে উপস্থিত থাকবে শহরের আরও 5 জন বড় মাফিয়া ডন। আরিয়ান তার মুখোশটা হাতে নিল। আজ তার শেষ দেখার পালা। সে তার ড্রয়ের থেকে একটা বিশেষ ইনজেকশন বের করে
নিজের হাতে পুশ করলো। এটি তার শরীরের পেশির ব্যথা সাময়িকভাবে কমিয়ে দেবে এবং তাকে কয়েক ঘন্টার জন্য অতি মানবিক শক্তি যোগাবে। সদরঘাট, মেঘলা আকাশ আর নদীর স্রোতের গর্জন। কার্গো জাহাজ দ্য সারপেন্ট তখন নদীর মাঝখানে নোঙর করা। জাহাজের ডেকে ড্রাগন লর্ড ইমতিয়াজ এবং আরও কয়েকজন রাঘব বোয়াল মত আর জোয়ার মত্ত। আজ থেকে আমাদের এই সিন্ডিকেটের নাম হবে দ্য নিউ ওয়ার্ল্ড। যারা আমাদের পথে আসবে তাদের আমরা কুঁচকে ফেলবো। হঠাৎ জাহাজের চারপাশের সব জেনারেটর বন্ধ হয়ে গেল। জাহাজের সাইরেনগুলো বিকট শব্দে বাজতে শুরু করলো। ওপরের ডেক থেকে দড়ি বেয়ে নিচে নেমে এলো এক কালো ছায়া। টাইগার আজ শুধু বাঘের মুখোশ পরে আসেনি, তার হাতে আছে দুটি বিশেষ ইলেকট্রিক রড, যা থেকে নীল রঙের স্ফুলিঙ্গ বের হচ্ছে। খেলা শেষ ড্রাগন লর্ড। তোমাদের এই পচাগলা সিন্ডিকেট আজ এই নদীর পানিতেই ডুবে মরবে। শুরু হলো এক বিভীষিকাময় লড়াই। টাইগারের প্রতিটি আঘাতে হাড় ভাঙার শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। ড্রাগন লর্ডের বডিগার্ডরা গুলি চালানোর চেষ্টা করলো, কিন্তু টাইগার এত দ্রুত মুভ করছে যে কেউ তাকে লক্ষ্য করতে পারবে না। জাহাজের ডেকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। ইমতিয়াজ ভয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়ল। টাইগার তাকে টেনে বের করলো এবং তার গলার কাছে একটি ধারালো ছুরি ধরল। বলো ইমতিয়াজ, ব্ল্যাক ইগল ফাইলটা এখন কার কাছে? আমার বাবার খুনিকে। আমি জানি না, আমি শুধু টাকা দিয়েছি। আসল ফাইলটা ইশতিয়াক সাহেবের কাছে, ওই যে বড় কমিশনার ইশতিয়াক। আরিয়ান স্তব্ধ হয়ে গেল। ইশতিয়াক সাহেব তার বাবার সবচেয়ে কাছের বন্ধু, তার মানে পুলিশের সর্বোচ্চ পদেই শয়তান বসে আছে। ঠিক সেই মুহূর্তে জাহাজের ছাদে একটি হেলিকপ্টারের শব্দ শোনা গেল। হেলিকপ্টার থেকে গ্রেনেড ছুড়ল যারা। কার্গো জাহাজটিতে বিস্ফোরণ শুরু হলো। টাইগার ইমতিয়াজকে নিয়ে নদীতে ঝাঁপ দিল। জাহাজের ধ্বংসাবশেষ আগুনের গোলার মতো চারিদিকে ছড়িয়ে পড়ল। পরদিন সকালে আরিয়ান তার অফিসে বসে আছে। তার গায়ে আজ পুলিশের ইউনিফর্ম। নীলা তার ঘরে ঢুকলো। নীলার হাতে একটা ভাঙা মুখোশের টুকরো, যা সে সদরঘাট থেকে কুড়িয়ে পেয়েছে। আরিয়ান সাহেব, আপনি কি জানেন ব্ল্যাক ইগল ফাইলটা আসলে কি? এটা হলো আপনার বাবার ডায়েরি। আর কাল রাতে সদরঘাটে যে ঘটনাটা ঘটেছে তাতে স্পষ্ট যে টাইগার আসলে আপনার পরিবারের প্রতিশোধ নিতে এসেছে। আপনি কি এখনো বলবেন আপনি টাইগার নন? আরিয়ান কফির মগটা টেবিলে রাখলো। সে নীলার চোখের দিকে তাকিয়ে শান্তভাবে বলল, নীলা, আপনি খুব বেশি জানেন, আর বেশি জানলে এই শহরে আয়ু কমে যায়। তবে চিন্তা করবেন না, ব্ল্যাক ইগল এবার ডানা মেলবে। নীলা চমকে উঠল। আরিয়ানের চোখে আজ সে আরিয়ানের শান্তভাব দেখতে পাচ্ছে না। সেখানে জ্বলছে টাইগারের সেই আদিম হিংস্রতা। দাবার চাল এখন সরাসরি রাজার ঘরে পৌঁছে গেছে। সকাল 10:15। ডিএমপি সদর দপ্তরের 4 তলায় আরিয়ানের কেবিন। বাইরের আকাশটা আজ মেঘলা, যেন যে কোনো সময় ঝড়ো বৃষ্টি নামবে। আরিয়ান জানালার বাইরে তাকিয়ে আছে, কিন্তু তার মন পড়ে আছে গত রাতে সদরঘাটে সেই ধ্বংসস্তূপে। ইমতিয়াজের দেয়া তথ্যটা তার মাথার ভেতর হাতুড়ি পেটাচ্ছে। কমিশনার ইশতিয়াক আরিয়ানের বাবার ছোটবেলার বন্ধু, যাকে আরিয়ান নিজের চাচার মতো শ্রদ্ধা করত। তিনি কি তবে ব্ল্যাক ইগল ফাইল চুরির মূল কারিগর? রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকলো নীলা। তার হাতে থাকা টাইগারের সেই ভাঙা মুখোশের টুকরোটি সে টেবিলের উপর রাখলো। আরিয়ান চশমাটা ঠিক করে নীলার দিকে তাকালো। নীলা, আপনি বারবার আমার রুমে আসছেন, এতে আমাদের ডিপার্টমেন্টের অন্য অফিসাররা সন্দেহ করতে পারে। আপনি কি চান আমি আপনার বিরুদ্ধে গোয়েন্দাগিরিতে বাধার অভিযোগ আনি? অভিযোগ তো আমি আপনার বিরুদ্ধেও আনতে পারি আরিয়ান সাহেব। গত রাতে সদরঘাটে যে ধ্বংসলীলা চলেছে, সেখানে ব্যবহৃত ইলেকট্রিক রডের স্পার্ক শুধু স্পেশাল ফোর্সের ট্রেনিং প্রাপ্ত কেউ ব্যবহার করতে পারে। আর মজার বিষয় হলো আপনি আজ সকাল থেকে আপনার বাঁ হাতটা পকেটে লুকিয়ে রেখেছেন। এখানে কি পোড়া দাগ আছে? আরিয়ান তার পকেট থেকে হাত বের করলো। তার হাতের তালুতে সাদা ব্যান্ডেজ। সে কোনো কথা বলল না। নীলা টেবিলের ওপর একটি ফাইল রাখলো।
এটি একটি পুরনো খবরের কাগজের কাটিং। 10 বছর আগে আপনার বাবা যখন নিখোঁজ হন তখন কমিশনার ইশতিয়াক ছিলেন সেই তদন্তের ইনচার্জ। তিনি রিপোর্ট দিয়েছিলেন যে আপনার বাবা অর্থ আত্মসাৎ করে দেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু আমি জানি সেটা মিথ্যে ছিল। আপনি কি সেই প্রতিশোধ নিতে মুখোশ পড়েছেন? নীলা, আপনি অনেক দূর চলে এসেছেন, কিন্তু মনে রাখবেন অন্ধকার জগতের পথটা একমুখী। একবার ঢুকলে ফেরার রাস্তা থাকে না। আপনি যদি সত্যিটা জানতে চান তবে আজ রাতে আমার সাথে এক জায়গায় যেতে হবে। তবে মনে রাখবেন সেখানে কোনো ক্যামেরা বা রেকর্ডার চলবে না। রাত 11:30। শহরের বাইরের একটি পুরনো কন্টেইনার টার্মিনাল। চারিদিকে কুয়াশার চাদর বিছানো। নীলা দাঁড়িয়ে আছে একটি পিলারের আড়ালে। হঠাৎ একটি কালো জিপ এসে থামলো তার সামনে। গাড়ি থেকে বের হয়ে এলো আরিয়ান। তবে তার পরনে আজ পুলিশের ইউনিফর্ম নেই, পরনে কালো টি শার্ট আর জিন্স। নীলা, আজ আপনাকে দেখাবো এই শহরটা আসলে কারা চালায়। ইশতিয়াক সাহেব তো শুধু একটা দাবার চাল, আসল মাস্টার মাইন্ড অন্য কেউ। আরিয়ান নীলাকে নিয়ে একটি বিশাল কন্টেনারের ভেতর ঢুকলো। ভেতরে আধুনিক সব মনিটর আর সার্ভার বসানো। এটি আরিয়ানের গোপন কন্ট্রোল রুম। আরিয়ান একটি স্ক্রিনে ক্লিক করতেই ভেসে উঠল কমিশনার ইমতিয়াজের লাইভ সিসিটিভি ফুটেজ। দেখা যাচ্ছে ইশতিয়াক সাহেব তার ড্রয়িং রুমে বসে ব্যাংককের মাফিয়া ডন ড্রাগন লর্ডের সাথে ভিডিও কলে কথা বলছেন। লর্ড টাইগারকে নিয়ে আমার আর ধৈর্য নেই। সে আমার 10 বছরের পরিশ্রম নষ্ট করে দিচ্ছে। ইমতিয়াজকে সে তুলে নিয়ে গেছে। আমি চাই আজ রাতেই টাইগারের যে কোনো একটা আস্তানায় হামলা হোক। দরকার হলে সিভিলদারের ওপর গুলি চালানো দায় আমি নেব। এটা তো বিশ্বাস করাও কঠিন। কমিশনার সাহেব নিজে অপরাধীদের সাথে হাত মিলিয়েছেন। শুধু হাত মেলানো নয় নীলা, তিনি নিজেই এই সিন্ডিকেটের বড় অংশীদার। আমার বাবা এই ব্ল্যাক ইগল ফাইলের মাধ্যমে তাদের মুখোশ খুলে দিতে চেয়েছিলেন। সেই ফাইলে আমাদের দেশের অনেক গুরুত্বপূর্ণ মানুষের নাম আছে, যারা দিনে সমাজসেবক আর রাতে রক্তচোষা মাফিয়া। ঠিক সেই সময় আরিয়ানের অ্যালার্ম সিস্টেম বেজে উঠল। স্ক্রিনে দেখা গেল অন্তত 20টি কালো গাড়ি কন্টেইনার টার্মিনালটিকে ঘিরে ফেলেছে। ড্রাগন লর্ডের ক্যাডাররা জ্যান্ত ফিরে আসা ইমতিয়াজের কাছ থেকে সম্ভবত এই জায়গার খবর পেয়ে গেছে। নীলা, ওরা চলে এসেছে। আপনাকে এখন এখান থেকে বের হতে হবে। পেছনের সুড়ঙ্গ দিয়ে চলে যান। আর আপনি আপনি একা এতজনের সাথে লড়াই করবেন? আমি একা নই নীলা, আজ আমার সাথে আমার বাবার অসম্পূর্ণ স্বপ্ন আছে। আমি আজ টাইগার হিসেবে লড়ব না, আমি লড়ব ন্যায়ের প্রতীক হিসেবে। আরিয়ান মুখোশটা পরে নিল। মুহূর্তের মধ্যেই তার অবয়ব বদলে গেল। তার শরীরের প্রতিটি পেশি যেন যুদ্ধের জন্য তৈরি। বাইরে বোমা আর গুলির শব্দ শুরু হয়ে গেছে। ড্রাগন লর্ডের কিলার যারা তার টিম নিয়ে কন্টেইনার টার্মিনালের ভেতরে ঢুকছে। যারার হাতে আছে বিশেষ থার্মাল পিস্তল, যা দিয়ে অন্ধকারের ভেতর ও শরীরের তাপ দেখে গুলি চালানো যায়। টাইগার, আমি জানি তুমি এখানেই আসো। বের হয়ে আসো। ইমতিয়াজ আমাদের সব বলে দিয়েছে। আজ এই কন্টেনার টার্মিনালেই তোমার এবং ওই সাংবাদিক মেয়ের কবর হবে। অন্ধকারের ভেতর থেকে কোনো শব্দ এলো না। হঠাৎ কন্টেনারের ছাদ ভেঙে একটি বিশাল হুক নিচে নেমে এলো। যারা দুজন ক্যাডারকে সেই হুক দিয়ে শূন্য তুলে ফেললো কেউ একজন। যারা উপরের দিকে গুলি চালালো, কিন্তু সেখানে কেউ নেই। হঠাৎ যারার কানের কাছে ভেসে এলো টাইগারের যান্ত্রিক কণ্ঠস্বর। যারা, তোমরা বাঘের ডেরায় ঢুকে গেছো। এখান থেকে শুধু তোমাদের লাশ বের হবে। শুরু হলো এক পৈশাচিক যুদ্ধ। টাইগার কন্টেইনারগুলোর আড়ালে এমনভাবে লুকোচুরি খেলছে যে যারা তার লোকেশন ট্র্যাক করতে পারছে না। টাইগারের হাতের মেটাল রডগুলো বিদ্যুতের মতো ঝলসে উঠছে। একে একে 10 জন ক্যাডার মাটিতে লুটিয়ে পড়ল। যারা তার শেষ গ্রেনেডটা বের করলো, কিন্তু তার আগেই টাইগারের লাথি লেগে তার হাত থেকে গ্রেনেডটা ছিটকে দূরে গিয়ে পড়ল। বিস্ফোরণ হলো টার্মিনালের এক কোণে। আগুনের শিখা আকাশে ছড়িয়ে পড়ল। টাইগার জারার গলার কাছে তার বুট চেপে ধরল। বলো যারা।
ড্রাগন লর্ড আর ইশতিয়াক কোথায় দেখা করবে? ব্ল্যাক ইগল ফাইলটা এখন কার কাছে? তুমি অনেক দেরি করে ফেলছো টাইগার। ইশতিয়াক সাহেব অলরেডি ফাইলটা ব্যাংকের সেই আন্তর্জাতিক মাফিয়া মিটিংয়ে পাঠানোর জন্য হেলিকপ্টারে উঠেছে। আগামী 24 ঘন্টার মধ্যে ফাইলটি নিলামে উঠবে। তুমি কখনোই সেখানে পৌঁছাতে পারবে না। টাইগার জারাকে সেখানেই অচেতন করে ফেলে রাখলো। সে বুঝলো সময় খুব কম। তাকে শুধু দেশের মাফিয়া নয়, এবার আন্তর্জাতিক মাফিয়াদের সাথে লড়তে হবে। সে দেখলো নীরা দূরে দাঁড়িয়ে কাঁপছে। নীলা, আপনাকে এখনই এই খবরটা পাবলিক করতে হবে, কিন্তু সরাসরি নয়। আপনি একটা বেনামি ইমেইল হিসেবে এটা বড় বড় নিউজ চ্যানেলে পাঠান। আমি ব্যাংকক যাচ্ছি। আমি যদি ফিরে না আসি তবে মনে রাখবেন, টাইগারের আসল পরিচয় যেন বিশ্ব জানতে পারে। আরিয়ান, সাবধানে থাকবেন। এই শহর আপনার মতো মানুষের অভাব অনুভব করছে। আরিয়ান তার বাইকে চেপে কুয়াশার ভেতর মিলিয়ে গেল। তার গন্তব্য এখন হজরত শাহুল জালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ডিটেকটিভ আরিয়ান হিসেবে নয়, একজন ছদ্মবেশী পাসপোর্টধারী মাফিয়া কিলার হিসেবে। ব্যাংকের অন্ধকার রাজপথে শুরু হতে যাচ্ছে গল্পের সবচেয়ে বড় রক্তক্ষয়ী অধ্যায়। ওদিকে কমিশনার ইশতিয়াক তার ব্যক্তিগত বিমানে বসে শান্তভাবে ম্যাপ দেখছেন। তিনি জানেন না তার প্রিয় আরিয়ান তারই ধ্বংসের জন্য ডানা মেলছে। ব্যাংকক সুবর্ণভূমি বিমানবন্দর, রাত 2:15। ঝলমলি আলো আর পর্যটকদের ভিড়ের মাঝে একজন দীর্ঘদেহী মানুষ কালো সানগ্লাস পরে বেরিয়ে এলো। তার পরনে দামি সিল্কের শার্ট আর হাতে একটি লুই ভিটনের ব্রিফকেস। পাসপোর্টে তার নাম লেখা আছে ডেভিড লিন, হংকংয়ের একজন কুখ্যাত ড্রাগ ডিলার। কিন্তু এই ছদ্মবেশের আড়ালে লুকিয়ে আছে আরিয়ান। সে জানে ব্যাংককের এই আন্ডারওয়ার্ল্ডে ঢুকতে হলে তাকে নিজের পরিচয় পুরোপুরি বিসর্জন দিতে হবে। আরিয়ান বিমানবন্দর থেকে একটি প্রি বুক করা মার্সিডিজে উঠল। তার গন্তব্য পাতায়া বিচ এলাকার একটি গোপন রিসোর্ট, যেখানে আজ রাতে আন্তর্জাতিক মাফিয়াদের সেই নিলাম অনুষ্ঠিত হবে। সেখানে ব্ল্যাক ইগল ফাইলটির নিলাম হওয়ার কথা। ইশতিয়াক চাচা, আপনি ভাবছেন আপনি অনেক দূরে চলে এসেছেন, কিন্তু আপনার এই পাপের সাম্রাজ্য আজ আমি এই বিদেশের মাটিতেই ধুলোয় মিশিয়ে দেব। বাবার মৃত্যুর প্রতিটি সেকেন্ডের হিসাব আজ আমি নেব। অন্যদিকে ঢাকার একটি নির্জন স্থানে বসে ল্যাপটপ দ্রুত হাতে টাইপ করছে নীলা। সে এখন আরিয়ানের দেয়া সেই ভিডিও ফুটেজগুলো এডিট করছে। তার চারপাশটা এখন অনিরাপদ। কমিশনার ইশতিয়াকের লোকেরা তাকে হন্যে হয়ে খুঁজছে। নীলা জানে এই তথ্যগুলো প্রকাশ করা মানেই নিজের মরণ পরোয়া না সই করা। হঠাৎ নীলার ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকলো 4 জন সশস্ত্র লোক। তাদের নেতৃত্বে আছে ইশতিয়াকের ডান হাত হিসেবে পরিচিত কিলার শহীদ। তোমাদের কমিশনারকে গিয়ে বলো, সত্য কখনো চাপা থাকে না। আমি অলরেডি ফাইলগুলো ইন্টারপোলের সার্ভারে আপলোড করে দিয়েছি। তোমরা আমাকে মারলেও এই তথ্য এখন সারা বিশ্বের কাছে পৌঁছে যাবে। নীলা যখন বুঝতে পারল তার পালানোর পথ নেই, ঠিক তখন জানালার কাঁচ ভেঙে ভেতরে ঢুকলো একটি ছোট স্মোক গ্রেনেড। ধোঁয়ায় ঘর ভরে গেল। সেকেন্ডের মধ্যে একজন কালো পোশাকধারী ব্যক্তি নীলাকে ধরে জানালার বাইরে নিয়ে এলো। নীলা অবাক হয়ে দেখলো এটি টাইগার নয়, বরং টাইগারের মতো দেখতে অন্য কেউ। লোকটি নীলাকে দ্রুত একটি গাড়িতে তুলে দিল। ব্যাংককে সেই বিলাসবহুল রিসর্ট, চারিদিকে লেজার গার্ড আর অত্যাধুনিক ড্রোনের পাহারা। ভেতরে বিশ্বের বড় বড় মাফিয়া ডনরা বসে আছে। রাশিয়ার ইভান, মেক্সিকোর কার্লোস এবং ব্যাংককের নিজস্ব ডন ড্রাগন লর্ড সবাই উপস্থিত। সবার মাঝখানে রাজকীয় চেয়ারে বসে আছেন বাংলাদেশের পুলিশ কমিশনার ইশতিয়াক। আজ তিনি ইউনিফর্ম ছাড়া এখানে একচ্ছত্র সম্রাট। ভদ্রমহোদয়গণ, আপনাদের সামনে যে চিপটি আছে সেটি হলো ব্ল্যাক ইগল। এদের দক্ষিণ এশিয়ার পরবর্তী 10 বছরে রাজনৈতিক এবং অর্থনৈতিক মানচিত্রে নিয়ে সব গোপন তথ্য আছে। যে এটি কিনবে সে হবে এই অঞ্চলের রাজা। নিলাম শুরু হচ্ছে $1 বিলিয়ন থেকে। ঠিক তখন পেছনের সারি থেকে একটি শান্ত কিন্তু
গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। $5 বিলিয়ন। সবাই চমকে ঘুরে তাকালো। ডেভিড লিন ওরফে আরিয়ান শান্তভাবে কফি খাচ্ছে। ইশতিয়াক সাহেব তীক্ষ্ণ চোখে আরিয়ানের দিকে তাকালেন। তার কেন যেন এই লোকটিকে খুব চেনা মনে হচ্ছে। ডেভিন লিন, আপনি কি জানেন এখানে $5 বিলিয়ন মানে কি? আপনার কাছে কি এত টাকা আছে? টাকা তো শুধু একটা সংখ্যা ইশতিয়াক সাহেব, কিন্তু এই চিপের ভেতর আমার বাবার খুনের প্রমাণ আছে, সেটা আমার কাছে অমূল্য। পুরো হলে নীরবতা নেমে এলো। আমার বাবা শব্দটা শোনা মাত্র ইশতিয়াকের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বুঝতে পারলেন টাইগার তার ডেরায় ঢুকে পড়েছে। ধর একে। এ ডেভিল নীল নয়, এ হলো সেই টাইগার। মুহূর্তের মধ্যেই হলের আলো নিভে গেল। ড্রাগন লর্ডের ক্যাডাররা গুলি চালাতে শুরু করলো। আরিয়ান তার ব্রিফকেস থেকে দুটি বিশেষ ম্যাগনেটিক গান বের করলো। এই গানগুলো দেয়ালের ভেতর দিয়েও বুলেটের গতিপথ পরিবর্তন করতে পারে। আরিয়ান টেবিলের আড়ালে স্লাইড করে দিয়ে ড্রাগন লর্ডের পায়ের নিচে একটি ছোট ডিভাইস ছুঁড়ে দিল। মুহূর্তের মধ্যেই পুরো হলটি তীব্র শব্দের তরঙ্গে কেঁপে উঠল। মাফিয়ারা কানে হাত দিয়ে যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ল। আরিয়ান তার মুখোশটা পরে নিল। অন্ধকারের ভেতর সে এখন যমদূত। সে সরাসরি ইশতিয়াকের দিকে এগিয়ে গেল। ইশতিয়াক পিস্তল বের করে গুলি চালালেন, কিন্তু আরিয়ান অবলীলায় তা এড়িয়ে গিয়ে ইশতিয়াকের কবজি ধরে মুচকে দিল। চাচা, 10 বছর আগে এই হাত দিয়েই কি আপনি আমার বাবার বুকে গুলি চালিয়েছিলেন? আজ সেই হাতের প্রতিটি আঙুল আমি আলাদা করব। আরিয়ান, শোনো, আমাকে মেরো না। আমি তোমাকে সব দেব, সব টাকা তোমার। টাকা দিয়ে আমার বাবাকে ফিরিয়ে দিতে পারবেন আমার মায়ের চোখের জল মুছতে? না, আজ এখানে কোনো আপোষ নেই। ঠিক তখনই যারা যে ব্যাংকে আগেই পৌঁছে গিয়েছিল পেছন থেকে একটি রকেট লঞ্চার ফায়ার করলো। আরিয়ান ইশতিয়াককে নিয়ে হলের জানালার কাঁচ ভেঙে নিচে সমুদ্রের পানিতে ঝাঁপ দিল। পেছনে পুরো রিসোর্টটি এক বিশাল বিস্ফোরণে আগুনের গোলায় পরিণত হলো। সমুদ্রের নোনা পানিতে আরিয়ান আর ইশতিয়াক একে অপরের সাথে লড়াই করেছে। ওদিকে আকাশে দেখা গেল ইন্টারপোলের হেলিকপ্টার। ফাহিম আর নীলা সেখানে পৌঁছে গেছে, কিন্তু ড্রাগন লর্ড তখনও হাল ছাড়েনি। সে তার স্পিড বোট নিয়ে আরিয়ানের দিকে ধেয়ে আসছে। আরিয়ান কি পারবে সমুদ্রের মাঝখানে এই অসম লড়াই জিততে? ইশতিয়াক কি জ্যান্ত ধরা পড়বে নাকি আগুনের ঘ্রাসে হারিয়ে যাবে? আরিয়ানের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সে কি একজন পুলিশ হিসেবে ইশতিয়াককে আইনের হাতে তুলে দিবে, নাকি একজন সন্তান হিসেবে প্রতিশোধ নিবে? পাতায়া বিচের নোনা জল আজ রাতে উথাল। আকাশে মেঘের গর্জন আর নিচে উথাল সমুদ্রের ঢেউ। আরিয়ান আর ইশতিয়াক দুজনেই সমুদ্রের পানিতে হাবুডুবু খাচ্ছে। ইশতিয়াক বয়সে বড় হলেও বাঁচার তাগিদে জানোয়ারের মতো লড়াই করছে। সে জানে আরিয়ানের হাতে ধরা পড়া মানেই নিশ্চিত মৃত্যু। আরিয়ান এক হাতে ইশতিয়াকের কলার চেপে ধরে আছে, তার অন্য হাত দিয়ে সে সমুদ্রের ঢেউ সামলাচ্ছে। ঠিক সেই মুহূর্তে ড্রাগন লর্ডের স্পিড বোটটি তাদের খুব কাছে চলে এলো। বোর্ডে দাঁড়িয়ে যারা আর ড্রাগন লর্ড স্বয়ং, তাদের হাতে অত্যাধুনিক লেজার স্কোপ রাইফেল। ওই দুটোর কাউকেই জ্যান্ত রাখার দরকার নেই। ফায়ার! পানির ওপর বুলেটের বৃষ্টি শুরু হলো। আরিয়ান দ্রুত ইশতিয়াককে নিয়ে পানির নিচে ডুব দিল। পানির নিচে অন্ধকার আর নিস্তব্ধতা। আরিয়ান তার বেল্ট থেকে একটি ছোট ওয়াটার বলফ বের করলো। এটি বিস্ফোরণ ঘটাবে না, কিন্তু পানিতে এমন এক তীব্র কম্পন তৈরি করবে যাতে স্পিডবোর্ডের ইঞ্জিন বিকল হয়ে যায়। আরিয়ান পানির নিচে ডিভাইসটি সক্রিয় করে বোটে দিকে ছুঁড়ে মারল। কয়েক সেকেন্ডের মধ্যে একটি ভোঁতার শব্দ হলো এবং ড্রাগন লর্ডের দামি স্পিড বোটটি হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল। ইঞ্জিনে আগুন ধরে ধোঁয়া বেরোতে শুরু করেছে। আকাশে তখন ইন্টারপোলের হেলিকপ্টার। ফাহিম হেলিকপ্টারের দরজা খুলে নিচে দড়ির মই নামিয়ে দিল। নীলা বাইনোকুলার দিয়ে পানির ওপর আরিয়ানকে খোঁজার চেষ্টা করেছে। ফাহিম, ওই যে দূরে একটা আগুনের কুণ্ডলি দেখা যাচ্ছে। মনে হয় আরিয়ান ওখানেই আছে। দ্রুত হেলিকপ্টার ওইদিকে নাও।
আরিয়ান ইস্তিয়াককে টেনে নিয়ে একটি ভাসমান কাঠের টুকরোর উপর উঠল। ইস্তিয়াক তখন নোনা জল খেয়ে কাশছে, তার চোখে এখন মৃত্যুর আতঙ্ক। আরিয়ান তার ভেজা মুখোশটা মুখ থেকে সরিয়ে ফেলল। আজ সে টাইগার নয়, আজ সে আরিয়ান, যে তার বাবার বিচার চায়। বলুন চাচা, 10 বছর আগে আমার বাবাকে যখন আপনি পিছন থেকে গুলি করেছিলেন, বাবাকে একবারও আপনার দিকে তাকিয়েছিল? তিনি কি বিশ্বাস করতে পেরেছিলেন যে তার সবচেয়ে প্রিয় বন্ধুটি তাকে মারছে? আরিয়ান, তুই বুঝবি না। তোর বাবা যে ধরেছিল, সে ব্ল্যাক ইগল ফাইলটা পুড়িয়ে দিতে চেয়েছিল। ওই ফাইলে অনেক বড় বড় মানুষের নাম ছিল। আমি তাকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু সে কথা শোনেনি। মিথ্যা কথা। আপনি বাঁচাতে চাননি, আপনি চেয়েছিলেন সেই ফাইল বিক্রি করে ক্ষমতার শীর্ষে পৌঁছাতে। আজ সেই ফাইলের কারণে আপনি নিঃস্ব। ড্রাগন লর্ডও এখন আপনার শত্রু। আপনার যাওয়ার কোনো জায়গা নেই। ঠিক তখনই একটি দড়ি এসে আরিয়ানের পায়ের কাছে পড়ল। হেলিকপ্টারটি একদম তাদের মাথার ওপর। কিন্তু একই সময় ড্রাগন লর্ড আর যারা অন্য একটি লাইফ বোর্ডে করে তাদের দিকে ধেয়ে আসছে। যারা রাইফেল তাক করলো সরাসরি আরিয়ানের বুক লক্ষ্য করে। টাইগার, আজ তোমার চ্যাপ্টার ক্লোজ হবে। গুড বাই। ট্রিগার চাপার ঠিক 1 সেকেন্ডের আগে হেলিকপ্টার থেকে একটি নিখুঁত স্নাইপার শট এলো। বুলেটটি সরাসরি যারা রাইফেলের নলে আঘাত করলো। যারা ছিটকে পানিতে পড়ে গেল। এটি ছিল ফাহিমের চালানো শট। ড্রাগন লর্ড বুঝতে পারল অবস্থা বেগতিক। সে ইস্তিয়াককে লক্ষ্য করে একটি গ্রেনেড ছুড়ল। সে চায় না ইস্তিয়াক জ্যান্ত পুলিশের হাতে ধরা পড়ুক এবং তাদের সব তথ্য ফাঁস করে দিক। না। আরিয়ান ইস্তিয়াককে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিল নিজেকে বাঁচাতে, কিন্তু গ্রেনেডের স্প্লিন্টার আরিয়ানের কাঁধে বিঁধল। এক বিশাল বিস্ফোরণে চারপাশ কেঁপে উঠল। ড্রাগন লর্ডের বোটটি হেলিকপ্টারের মেশিন গানের গুলিতে ঝাঁঝরা হয়ে গেল। ড্রাগন লর্ড সেখানেই খতম। ভোর 5টা, ব্যাংককের একটি আর্মি হাসপাতালের কেবিন। আরিয়ানের কাঁধে ব্যান্ডেজ। সে জানালার পাশে বসে ভোরের সূর্য দেখছে। তার পাশে দাঁড়িয়ে আছে নীলা। নীলার হাতে একটি ডিজিটাল ড্রাইভ। আরিয়ান, ইশতিয়াক সাহেব বেঁচে গেছেন। ইন্টারপোল তাকে কাস্টডিতে নিয়েছে। তাকে কাল বাংলাদেশ নিয়ে যাওয়া হবে। আর ব্ল্যাক ইগল ফাইলটা, এটা এখন আমার কাছে। আপনি কি চান না এটা আমি পাবলিশ করি? ফাইলটা পাবলিশ করলে হয়তো অনেক বড় বড় মানুষের চেয়ার নড়বে, কিন্তু দেশ জুড়ে অরাজকতা তৈরি হবে। নীলা, আমরা এটা অন্যভাবে ব্যবহার করব। আমরা ইশতিয়াককে দিয়ে বনিয়ে নেব সব সত্য। অপরাধীদের সাজা হতে হবে আইনি পথে। টাইগার শুধু রাস্তা পরিষ্কার করেছে, এখন আইনের পালা। আপনি কি এখন থেকে শুধু আরিয়ান হিসেবেই থাকবেন? টাইগার কি আর ফিরবে না? এই শহর যতক্ষণ পর্যন্ত পাপে ভরা থাকবে ততক্ষণ টাইগারের প্রয়োজন পড়বে। তবে আপাতত আরিয়ানকে তার বাবার কবরের সামনে গিয়ে স্যালুট দিতে হবে। আমি আমার কথা রেখেছি বাবা। বাংলাদেশে ফেরার পর এয়ারপোর্টে কমিশনার হারুন সাহেব আরিয়ানকে অভ্যর্থনা জানালেন। সারা দেশের মিডিয়া এখন আরিয়ানকে ন্যাশনাল হিরো হিসেবে দেখছেন। কিন্তু আরিয়ানের চোখ খুঁজছে ইস্তিয়াককে, যাকে করা পাহারায় প্রিয়জন ভ্যানে তোলা হচ্ছে। ইস্তিয়াক ভ্যানে ওঠার আগে একবার আরিয়ানের দিকে তাকালেন। আরিয়ান তার চশমাটা ঠিক করে এক পলক তাকালো। সেই চোখে কোনো ঘৃণা নেই, আছে কেবল এক গভীর জয়। গল্পের এই অধ্যায় শেষ হলেও ব্ল্যাক ইগল ফাইলের ভেতরে থাকা তৃতীয় শক্তি এখনো আড়ালে, যারা ইস্তিয়াকের চেয়েও ভয়ঙ্কর। আরিয়ান জানে তার লড়াই মাত্র শুরু হলো। অন্ধকার জগতের রাজারা সহজে সিংহাসন ছাড়ে না। ঢাকা শহর আজ এক অদ্ভুত নিস্তব্ধতায় ঢাকা। গত কয়েকদিনের ঝড়ে আন্ডারওয়ার্ল্ডের বড় বড় স্তম্ভগুলো নড়ে গেছে। কমিশনার ইস্তিয়াক এখনো রিমান্ডে। সারা দেশের মানুষ টেলিভিশনের পর্দায় দেখছে এক সময়ের ক্ষমতাধর এই অফিসারের পতন। কিন্তু আরিয়ান জানে এই বিজয়টা কেবল হিমশৈলের চূড়া মাত্র। ব্ল্যাক ইগল ফাইলের আসল রহস্য এখনো উন্মোচিত হয়নি।
ব্যাংকের মিশন শেষ করে আরিয়ান এখন অনেক বেশি সতর্ক। সে বুঝতে পেরেছে ইস্তিয়াক কেবল একজন বেতনভুক্ত কর্মচারী ছিলেন, আসল মালিক অন্য কেউ। রাত 2টা। আরিয়ান তার গোপন আস্তানায় বসে আছে। সামনের বিশাল মনিটর, দেয়ালে তার বাবা সেই পুরনো ডায়েরির পাতাগুলো পিন দিয়ে আটকানো। আরিয়ান খুব মনোযোগ দিয়ে একটি নামের ওপর লাল কালি দিয়ে গোল দাগ ছিল, মিস্টার এক্স। এই নামটি তার বাবার ডায়েরির শেষ পাতায় লেখা ছিল। ঠিক সেই মুহূর্তে তার ফোনে একটি এনক্রিপ্টেড কল এলো। ওপাশ থেকে কোনো কথা শোনা যাচ্ছে না, কেবল একটি ঘড়ির টিকটিক শব্দ। টাইগার, তুমি ভেবেছো ইস্তাককে ধরে তুমি জিতে গেছো? তুমি আসলে ড্রাগনের লেজে পা দিয়েছো। ব্ল্যাক ইগল ফাইলের মূল অংশটি এখনও আমাদের কাছে। ইস্তাককে আমরাই বলে দিয়েছি যাতে তুমি শান্ত হও, কিন্তু এখন থেকে খেলাটা অন্য লেভেলে। আগামী 24 ঘন্টার মধ্যে শহরের 5 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিখোঁজ হবে। থামাতে পারলে থামাও। লাইনটা কেটে গেল। আরিয়ানের চোয়াল শক্ত হয়ে এলো। সে বুঝলো নতুন কোনো শত্রু মাথাচাড়া দিয়ে উঠেছে, যারা ইস্তিয়াকের চেয়েও কয়েক গুণ বেশি শক্তিশালী এবং সুসংগঠিত। সকাল 8টা। আরিয়ান ডিএমপি অফিসে পৌঁছাতেই দেখলো পুরো হেডকোয়ার্টারে হইচই পড়ে গেছে। কমিশনার হারুন সাহেব তার রুমে পায়চারি করছেন। আরিয়ান ভেতরে ঢুকতেই তিনি একটি ফাইল তার দিকে ছুড়ে দিলেন। আরিয়ান, সর্বনাশ হয়ে গেছে। গতরাতে হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি, একজন শীর্ষস্থানীয় ব্যাংকার এবং পুলিশের আইজিপি সাহেবের ব্যক্তিগত সচিব অপহৃত হয়েছে। কোনো দাবি দেওয়া নেই, কোনো ফোন কল নেই। সিসিটিভি ফুটেজ শুধু দেখা যাচ্ছে কালো ধোয়ার, তারপর তারা ভ্যানিশ। মিডিয়া আমাদের খেয়ে ফেলবে। স্যার, এটা কোনো সাধারণ অপহরণ নয়। যারা এটা করেছে তারা চায় আমাদের সিস্টেমকে পঙ্গু করে দিতে। তারা চাইছে আমরা যেন ভয় পাই। স্যার, আমাকে এই কেসটা একাই ডিল করতে দিন, অফিসিয়ালি নয়, আনঅফিসিয়ালি। কমিশনার হারুন আরিয়ানের চোখের দিকে তাকালেন। তিনি জানেন আরিয়ানের ভেতরে এক জ্বলন্ত আগ্নেয়গিরি আছে। তিনি ধীরে মাথা নাড়লেন। আরিয়ান তার ডেস্কে ফিরে এলো। নীলা আগে থেকেই সেখানে বসেছিল। নীলার চোখে আজ আতঙ্ক। সে আরিয়ানের দিকে একটি পেনড্রাইভ এগিয়ে দিল। আরিয়ান, আজ ভোরে আমার ইমেইলে একটা ভিডিও এসেছে, ডার্ক ওয়েব থেকে পাঠানো হয়েছে। ভিডিওটাতে দেখা যাচ্ছে অপহৃত সেই 3 জনকে একটা বিশাল লোহা গলানোর কারখানায় শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। ভিডিও শেষে একটা লোগো দেখা গেছে এবং একটা জ্বলন্ত ঈগলের মাথা তাতে। ব্ল্যাক ইগল সিন্ডিকেট। ওরা এখন আর ছায়াই নেই, ওরা এখন প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করেছে। নীলা, আপনাকে এই ভিডিওটা এখনই পাবলিশ করতে হবে। পুরো শহরকে জানাতে হবে যে আমরা বিপদে আছি। আমি জানি ওরা আমাকে কোথায় ডাকছে। আপনি কি একা যাবেন? ওটা নিশ্চিত ফাঁদ আরিয়ান। ওরা জানে আপনি টাইগার। ওরা আপনাকে মারার জন্যই এই নাটক সাজিয়েছে। ফাঁদটা তো আমিও পেতেছি নীলা। ওরা ভাবছে আমি একা আসব, কিন্তু ওরা জানে না বাঘ যখন শিকার করতে বের হয় তখন সে পুরো জঙ্গলকে নিজের আয়ত্তে রাখে। রাত 11টা। সাভারের এক পরিত্যক্ত স্টিল মিল। বিশাল এই কারখানার চিমনি থেকে আজ ধোঁয়া বের হচ্ছে না, কিন্তু ভেতরের তাপমাত্রা অসহনীয়। কারখানার ঠিক মাঝখানে একটি স্ক্যান থেকে ঝুলছে সেই 3 অপহৃত ব্যক্তি। নিচে ফুটন্ত লোহার কড়াই। একটু এদিক সেদিক হলেই তারা নিশ্চিন্ত হয়ে যাবে। চারপাশে অদ্ভুত 30 জন কিলার পজিশন নিয়ে আছে। তাদের সবার পরনে ব্ল্যাক ইগল লোগো সম্বলিত জ্যাকেট। তাদের নেতৃত্বে আছে এক রহস্যময় নারী, যার নাম মায়া। মায়া একসময় স্পেশাল ফোর্সে ছিল, কিন্তু এখন সে আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে দামি কিলার। টাইগার, আমি জানি তুমি এই উত্তাপের ভেতর কোথাও লুকিয়ে আছো। বের হয়ে আসো। এই নির্দোষ মানুষগুলোর জীবন তোমার হাতে। তুমি যদি 5 মিনিটের মধ্যে সারেন্ডার না করো, তবে প্রথমজন নিচে পড়বে। কারখানার ভেতর এক অদ্ভুত প্রতিধ্বনি হলো। হঠাৎ ওপরের একটি পাইপ ফেটে প্রবল বেগে গ্যাস বের হতে শুরু করলো। চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন। মায়ের লোকেরা অন্ধের মতো গুলি চালাতে শুরু করলো। ঠিক তখন ওপরের বিম থেকে ঝাঁপিয়ে পড়ল টাইগার। টাইগার আজ আর মেটাল রড নিয়ে আসেনি। তার হাতে আছে 2টি বিশেষ
কামিনারি তলোয়ার। সে বিদ্যুতের গতিতে কিলারদের মাঝখানে ঢুকে পড়ল। প্রতিটি আঘাতে একজন করে কিলার ধরাশায়ী হচ্ছে। টাইগারের মুভমেন্ট এতই নিখুঁত যে রাইফেলের গুলি তাকে স্পর্শ করতে পারছে না। ক্যানটা ছেড়ে দাও এখনই। একজন ক্যাডার লিডার টানতে গেল, কিন্তু তার আগেই টাইগারের ছোড়া একটি ছোট শুরিকেন তার হাতে বিঁধল। টাইগার দৌড়ে গিয়ে ক্লেনের কন্ট্রোল প্যানেলের ওপর উঠে এলো। মায়া তার পিস্তল বের করে টাইগারের দিকে তাক করলো। থামো টাইগার, এক পা বাড়ালেই তোমার মাথা উড়িয়ে দেব। মায়া, তুমি তো শুধু হুকুমের গোলাম। তোমার বসকে বলো সামনে আসতে। ছায়ার পেছনে লুকিয়ে থেকে কতদিন রাজনীতি করবে? হঠাৎ কারখানার স্পিকারে একটি ভারী কণ্ঠস্বর বেজে উঠল। এটি সে মিস্টার এক্সের কণ্ঠ। বাহ টাইগার, তোমার সাহস দেখে আমি মুগ্ধ। কিন্তু তুমি কি জানো, এই কারখানার চারদিকে আমি 500 কেজি টিএনটি সেট করে রেখেছি। তুমি যদি এখানে মায়াকে হারাও, তবুও তুমি এই 3 জনকে নিয়ে বের হতে পারবে না। আমার কাছে একটি রিমোট আছে, তুমি মরবে আর সাথে মরবে এই বিচারক আর এই ব্যাংকার। তখন দেশের মানুষ পুলিশকেই দোষ দেবে। আপনি কি সত্যিই ভাবছেন আমি আপনার রিমোটের কথা জানি না? মিস্টার এক্স, আপনি যখন স্পিকারে কথা বলছেন তখন আপনার সিগন্যাল ট্র্যাক করে আমার টিম আপনার ঠিকানায় পৌঁছে গেছে। আপনার সেই তথাকথিত রিমোট এখন জ্যাম হয়ে গেছে। মিস্টার এক্স মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। ঠিক সেই সময় কারখানার ছাদ ধসে পড়ল এবং ইন্টারপোলের র্যাপেল টিম নিচে নেমে এলো। ফাহিম তার দল নিয়ে মায়ের লোকদের ঘিরে ফেলল। মায়া বুঝতে পারল তার সময় শেষ। সে সায়ানাইড ক্যাপসুল খেয়ে আত্মহত্যার চেষ্টা করলো, কিন্তু টাইগার তার চোয়াল চেপে ধরে তাকে আটকে দিল। এত সহজে মরতে দেব না মায়া। তোমার মুখ থেকে আমি ওই মিস্টার এক্সের আসল নামটা শুনতে চাই। ভোরবেলা 3 জন অপরিণত ব্যক্তিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। আরিয়ান কারখানার বাইরে দাঁড়িয়ে আছে, তার মুখোশটা হাতে ধরা। তার সারা শরীর ঘাম আর পোড়া গন্ধে মাখামাখি। ফাহিম তার কাছে এগিয়ে এলো। আরিয়ান নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল লড়াইটা এখন আর শুধু মাফিয়াদের সাথে নেই, লড়াইটা এখন সরকারের সর্বোচ্চ মহলের দুর্নীতির বিরুদ্ধে। ইস্তিয়াক তো মাত্র শুরু ছিল, আসল রাক্ষসরা এখন নড়ে চড়ে বসেছে। ফাহিম, যুদ্ধের ময়দান বদলে গেছে। এখন আর আমরা পুলিশের পোশাকে লড়তে পারবো না। এবার আমাদের লড়াই হবে সরাসরি সিস্টেমের বিরুদ্ধে। ব্ল্যাক ঈগল ডানা মেলেছে, এবার টাইগারকে তার নখ বের করতে হবে। নীলা দূর থেকে আরিয়ানের এই রুদ্র মূর্তি দেখছিল। সে জানতো আজকের পর আরিয়ান আর কখনো সেই সাধারণ ডিটেকটিভ হয়ে থাকতে পারবে না। তার প্রতিটি পদক্ষেপ এখন ইতিহাসের পাতায় লেখা থাকবে। শহরের এক গোপন অট্টালিকার অন্ধকার ঘরে বসে এক ব্যক্তি তার হাতের দামি চুরুটটা নিভিয়ে ফেললেন। তার সামনে রাখা একটি ফাইল, আরিয়ানের ছবি। তিনি ফাইলটা বন্ধ করে মৃদু হাসলেন। আরিয়ান, বাঘকে খাঁচায় বন্দি করার চেয়ে তাকে জঙ্গলে মেরে ফেলা অনেক সহজ। পরবর্তী পর্বের জন্য তৈরি হও টাইগার। এবার তোমার সবচেয়ে প্রিয় মানুষটি তোমার শত্রু হবে। ভোর 5:45। ঢাকা শহরের ওপর এক বিষণ্ণ কুয়াশা জমে আছে। আরিয়ান তার ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে আছে, হাতে 1 কাপ ঠান্ডা হয়ে যাওয়া কফি। গতরাতে সেই স্টিল মিলের ঘটনাটি তার মগজে বারবার প্রতিধ্বনিত হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর নামটা শোনার পর থেকে তার মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে যাচ্ছে। সে জানতো শত্রুরা শক্তিশালী, কিন্তু তারা যে খোদ রাষ্ট্রের হর্তাকর্তা সেটা ভাবতেও শিউরে উঠতে হয়। আরিয়ানের সামনে এখন 2টি পথ, হয় আত্মসমর্পণ করে সাধারণ জীবন বেছে নেওয়া, নয়তো পুরো সিস্টেমের বিরুদ্ধে একাকী যুদ্ধ ঘোষণা করা। আরিয়ান তার বাবার সেই পুরনো ডায়েরিটা আবার খুলল। ডায়েরির শেষ পাতায় একটি অস্পষ্ট ঠিকানা লেখা ছিল, যা সে আগে কখনো খেয়াল করেনি। ঠিক তখন তার দরজায় কড়া নাড়ল কেউ। এই অসময় কি হতে পারে? আরিয়ান সন্তর্পণে তার বালিশের নিচ থেকে গ্লক 70 পিস্তলটি বের করলো এবং পা টিপে টিপে দরজার কাছে এগিয়ে গেল। দরজা খুলতেই সে অবাক। সামনে দাঁড়িয়ে আছে নীলা, কিন্তু তার চেহারায় আজ সেই চপলতা নেই। তার চোখ মুখ বসা, চুল উস্কো খুস্কো।
আরিয়ান, আমায় মাফ করে দিন। আমি আপনাকে বিপদে ফেলে দিয়েছি। ওরা ওরা আমায় বাধ্য করেছে। কারা নীলা? আপনি কিসের কথা বলছেন? ভেতরে আসুন। নীলা ভেতরে ঢুকে ডুকরে কেঁদে উঠল। সে জানালো গতকাল রাতে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তুলে নিয়ে গিয়েছিল কোনো মাফিয়া নয়, বরং খোদ ডিবির একটি বিশেষ টিম। তারা নীলার পরিবারের জীবন নাশের হুমকি দিয়ে আরিয়ানের কন্ট্রোল রুমের অ্যাক্সেস কোড আদায় করে নিয়েছে। এর মানে হলো আরিয়ানের প্রতিটি পদক্ষেপ, তার প্রতিটি গোপন আস্তানা এখন শত্রুদের নখ দর্পণে। সকাল 10টা, পুলিশ হেডকোয়ার্টার। আরিয়ান অফিসে ঢুকতেই দেখলো পরিবেশ থমথমে। কমিশনার হারুন সাহেব আজ নিজের চেয়ারে নেই। সেখানে বসে আছেন একজন নতুন অফিসার যার নাম ডিআইজি আসলাম। আসলাম সাহেব অত্যন্ত চতুর এবং নিষ্ঠুর হিসেবে পরিচিত। আরিয়ান সাহেব, আসুন। আপনার বীরত্ব গাথা অনেক শুনেছি, কিন্তু আফসোস, আজ আপনাকে একটি দুঃসংবাদ দিতে হচ্ছে। আপনার বিরুদ্ধে রাষ্ট্রের অতি গোপনীয় তথ্যে পাচারের অভিযোগ উঠেছে। কমিশনার ইশতিয়াক রিমান্ডে জবানবন্দি দিয়েছেন যে আপনি আসলে টাইগারের ছদ্মবেশে আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করছেন। এটা হাস্যকর আসলাম সাহেব। ইশতিয়াক একজন প্রমাণিত অপরাধী, তার কথাকে আপনারা ভিত্তি ধরছেন। ভিত্তি শুধু কথা নয় আরিয়ান, আপনার ফ্ল্যাট থেকে গতরাতে ব্ল্যাক ইগল ফাইলের কিছু অংশ উদ্ধার করা হয়েছে। আইন অনুযায়ী আপনি এখন সাময়িকভাবে বরখাস্ত। আপনার সার্ভিস রিভলভার আর আপনার আইডি জমা দিন। আরিয়ানের বুঝতে পারলো ফাঁদটা অনেক বড়। ইশতিয়াককে দিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়ানো হয়েছে যাতে আরিয়ানকে আইনগতভাবে পঙ্গু করে দেয়া হয়। আরিয়ান বিনা প্রতিবাদে তার আইডি আর অস্ত্র টেবিলের উপর রাখলো। সে জানে এই ভবন থেকে বের হওয়াটাই এখন তার জন্য বড় চ্যালেঞ্জ। আরিয়ান যখন লিফটের দিকে এগোচ্ছে তখন ফাহিম তাকে ইশারায় ওয়াশরুমের দিকে ডাকলো। শহরের ব্যস্ত রাস্তার মাঝখান দিয়ে আরিয়ানের কালো স্পোর্টস বাইকটি ঝড়ের গতিতে ছুটছে। পিছনে পুলিশের 3টি সাইরেন বাজানো গাড়ি তাকে ধাওয়া করেছে। আরিয়ান তার হেলমেটের ব্লুটুথে একটি সিগন্যাল পেল। এটি নীলার ফোন থেকে আসছে। নীলা তাকে একটি লোকেশন পাঠিয়েছে, পুরান ঢাকার একটি জরাজীর্ণ লাইব্রেরি। আরিয়ান বাইকের গতি আরো বাড়িয়ে দিল। সে জানে এটা ফাঁদ হতে পারে, কিন্তু এছাড়া তার কাছে আছে কোনো রাস্তা নেই। সে গলি দিয়ে বাইক চালিয়ে পুলিশের গাড়িগুলোকে ধোঁকা দিল এবং সেই লাইব্রেরির সামনে এসে পৌঁছালো। লাইব্রেরির ভেতরটা ধুলো আর পুরনো বইয়ের গন্ধে ভারী। ভেতরে কোনো আলো নেই। আরিয়ান তার পকেট থেকে একটি ছোট ফ্ল্যাশ লাইট বের করলো। লাইব্রেরির একেবারে শেষ প্রান্তে একটি লোক বসে আছে। লোকটির মুখ ছায়ায় ঢাকা। নীলা কোথায়? আর আপনি কে? নীলা নিরাপদ আছে আরিয়ান। আমি কে সেটা জানার চেয়ে বড় বিষয় হলো আপনার বাবা কেন মারা গিয়েছিলেন। আপনার বাবা মিস্টার এক্সের আসল পরিচয় জেনেই ফেলেছিলেন। মিস্টার এক্স কোনো বাইরের শত্রু নয় আরিয়ান, তিনি আপনার খুব কাছের মানুষ। আরিয়ান লোকটির কাছে এগিয়ে গেল। লোকটির মুখ যখন আলোতে এলো, আরিয়ানের হাত থেকে টর্চটা পড়ে গেল। লোকটির চেহারার সাথে আরিয়ানের বাবার অদ্ভুত মিল। বড় চাচা, আপনি তো মারা গিয়েছিলেন 10 বছর আগে। সবাই সেটাই জানতো। ইশতিয়াক আমাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু আমি বেঁচে ফিরি। তবে ফিরে এসে দেখলাম পুরো সিস্টেম পচে গেছে। আরিয়ান, তোমার বাবা যাকে মিস্টার এক্স ভেবেছিলেন তিনি আসলে বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী নন। তিনি হলেন কমিশনার হারুন। হারুনই আড়াল থেকে সব নিয়ন্ত্রণ করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী তো তার হাতের পুতুল মাত্র। আরিয়ান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কমিশনার হারুন, যাকে সে পরম শ্রদ্ধেয় মনে করত, যার নির্দেশে সে একের পর এক কেস সলভ করেছে, তার মানে এতদিন সে হারুনের হয়েই তার প্রতিদ্বন্দ্বী মাফিয়াদের সাফ করেছে। সে অজান্তেই ভিলেনের দাবার গুটি হয়ে কাজ করছিল। ঠিক সেই মুহূর্তেই লাইব্রেরির চারপাশ ঘিরে ফেলল কমান্ডো বাহিনী। হেলিকপ্টারের তীব্র আলো জানালা দিয়ে ভেতরে ঢুকছে। মেগাফোনে কমিশনার হারুনের কণ্ঠস্বর শোনা গেল। আরিয়ান, তুমি অনেক দূরে চলে এসেছো। আমি তোমাকে আমার উত্তরসূরি বানাতে চেয়েছিলাম, কিন্তু তুমি বড্ড বেশি নীতিবান হয়ে গেছো। বের হয়ে আসো আরিয়ান, শেষবারের মতো তোমাকে সুযোগ দিচ্ছি। আরিয়ান তার বড় চাচার দিকে তাকালো।
চাচা তার হাতে একটি ছোট্ট পেনড্রাইভ গুজে দিলেন। এতে হারুনের সব পাপের দলিল আছে। এটা নীলার কাছে পৌঁছাতে হবে। আমি ওদের ঠেকিয়ে রাখছি। তুমি পেছনে সুড়ঙ্গ দিয়ে পালাও। না চাচা, আপনাকে ফেলে আমি যাব না। এটা তোমার বাবার ঋণ আরিয়ান। যাও, টাইগারকে আজ তার আসল রূপ দেখাতে হবে। এই শহরকে এই রাক্ষসদের হাত থেকে মুক্ত করো। আরিয়ান চোখের জল মুছে তার সেই বাঘের মুখোশটা পরল। লাইব্রেরির পেছনের দরজা দিয়ে সে যখন বের হচ্ছে তখন পেছনে এক বিশাল বিস্ফোরণের শব্দ শুনতে পেল। তার বড় চাচা নিজেকে বোমায় উড়িয়ে দিয়েছেন যাতে কমান্ডোরা ভেতরে ঢুকতে না পারে। টাইগারের দু চোখ এখন লাল, তার হৃদয়ে এখন আর কোনো দয়া নেই। সে বুঝতে পেরেছে এই শহরকে বাঁচাতে হলে তাকে আইনের সীমানা পুরোপুরি ছাড়িয়ে যেতে হবে। সে রাতের অন্ধকারে মিলিয়ে গেল। তার পরবর্তী গন্তব্য কমিশনার হারুনের সুরক্ষিত বাংলো। হারুন সাহেব, আপনার দেওয়া ট্রেনিং আজ আপনার বিরুদ্ধেই ব্যবহার হবে। আজ রাত হবে আপনার জীবনের শেষ রাত। শহর জুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পুলিশের প্রতিটি সদস্য এখন টাইগারের শত্রু। কিন্তু টাইগার আজ একা নয়, তার সাথে আছে তার বাবার দীর্ঘ 10 বছরের প্রতিশোধের আগুন। সে আজ আর কোনো ডিটেকটিভ নয়, সে আজ এক জলজ্যান্ত মৃত্যুর দূত। রাত 1:45। কমিশনার হারুনের ব্যক্তিগত বাংলো হোয়াইট হাউস আজ দুর্ভেদ্য এক দুর্গে পরিণত হয়েছে। চারিদিকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কমান্ডোরা পাহারায় নিয়োজিত। সিসিটিভি ক্যামেরা, লেজার সেন্সর আর থার্মাল ইমেজার দিয়ে পুরো এলাকা ছেয়ে ফেলা হয়েছে। হারুন সাহেব তার স্টাডি রুমে বসে শান্তিতে দামি চুরুট টানছেন, তার ঠোঁটে এক বিজয়ী হাসি। সে জানে আরিয়ান এখন একা, তার কোনো ব্যাকআপ নেই। আইনগত সে এখন একজন পলাতক অপরাধী। আরিয়ান, তুমি বড় বেশি আবেগপ্রবণ। তুমি ভেবেছিলে জাস্টিস দিয়ে দুনিয়া চলে। না, দুনিয়া চলে ক্ষমতার ভয় দিয়ে। তুমি এখন ইতিহাসের পাতায় একজন দেশদ্রোহী হিসেবে হারিয়ে যাবে। ঠিক সেই সময় বাংলোর প্রধান পাওয়ার গ্রিডে একটি বেকর শব্দ হলো। মুহূর্তের মধ্যে পুরো এলাকা ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। ব্যাকআপ জেনারেটর চালু হওয়ার কথা থাকলেও তা হলো না, কারণ আরিয়ান আগেই সেখানে একটি ন্যানো ভাইরাস আপলোড করে রেখেছিল যা পুরো ইলেকট্রিক্যাল সিস্টেমকে জ্যাম করে দিয়েছে। কমান্ডোরা প্যানিক মোডে চলে গেল। তাদের নাইট ভিশন গুগলসগুলো অন করার আগে অন্ধকার চিরে একটি কালো ছায়া নেমে এলো। শুরু হলো টাইগারের তাণ্ডব। টাইগার আজ কোনো পিস্তল ব্যবহার করছে না, তার হাতে আছে দুটি কার্বন ফাইবার দিয়ে তৈরি বিশেষ ড্যাগার ছুরি। সে অন্ধকারের সুবিধা নিয়ে কমান্ডোদের মাঝখানে বজ্রপাতের মতো আঘাত করছে। সে কাউকে জান থেকে মারছে না, কিন্তু এমনভাবে আঘাত করছে যাতে তারা মুহূর্তের মধ্যে অচেতন হয়ে পড়ে। কমান্ডোরা এলোপাথারি গুলি চালাচ্ছে, কিন্তু টাইগার যেন বাতাসের সাথে মিশে আছে। এদিকে হারুন সাহেবের স্টাডি রুমের ভারী দরজাটি হঠাৎ অটোমেটিক লক হয়ে গেল। হারুন সাহেব উঠে দাঁড়িয়ে তার ড্রয়ার থেকে একটি রিভলভার বের করলেন। কে? আরিয়ান, আমি জানি তুমি এসেছো। সামনে আসো। কাপুরুষের মতো অন্ধকারে লুকিয়ে থেকো না। কাপুরুষ তো সে যে নিজের বন্ধুর পিঠে ছুরি মেরে কমিশনারের চেয়ারে বসেছে। কাপুরুষ তো সে যে আইনের পোশাক পরে অপরাধীদের সিন্ডিকেট চালায়। হারুন সাহেব, আপনার সময় শেষ। সিলিং থেকে একটি স্মোক গ্রেনেড পড়ল। ধোঁয়ার ভেতর থেকে বের হয়ে এলো টাইগার। হারুন সাহেব পরপর 3 বার গুলি চালালেন, কিন্তু টাইগার আর তার আর্মার্ড জ্যাকেট দিয়ে সেই গুলি প্রতিহত করে সামনে এগিয়ে এলো। এক ঝটকায় সে হারুনের হাত থেকে রিভলভারটি কেড়ে নিয়ে তাকে দেয়ালের সাথে চেপে ধরল। বলুন হারুন সাহেব, আমার বাবার ডায়েরির সেই বাকি অংশগুলো কোথায়? ব্ল্যাক ইগলের আসল হোতা কারা? তুমি আমাকে মেরে ফেললে কখনোই তা জানতে পারবে না। আমার মৃত্যুর সাথেই নীলার মোবাইলের একটা সিগন্যাল যাবে, যা তার লোকেশনে আমাদের কিলারদের কাছে পাঠিয়ে দিবে। তুমি কি চাও তোমার প্রিয় বান্ধবী মারা যাক? টাইগার মুহূর্তের জন্য থমকে গেল। হারুন এই সুযোগে তার পকেট থেকে একটি ছোট্ট শক ডিভাইস বের করে টাইগারের বুকে চেপে ধরল। 1000 ভোল্টের বিদ্যুৎ টাইগারের শরীরে ছড়িয়ে পড়ল।
টাইগার সিটকে দূরে গিয়ে পড়ল, তার মুখোশটা এক পাশে ফেটে গেল। তুমি ভেবেছো আমি তোমার জন্য তৈরি ছিলাম না? আমি তোমাকেই শিখিয়েছি কিভাবে শত্রুর দুর্বলতা খুঁজে বের করতে হয়। আর তোমার দুর্বলতা হলো ওই মেয়েটা। ঠিক সেই সময় বাংলোর বড় স্ক্রিনটি হঠাৎ সচল হয়ে উঠল। সেখানে কোনো অন্ধকার নেই, বরং নীলার চেহারা দেখা যাচ্ছে। নীলা একটি নিরাপদ স্টুডিওতে বসে আছে। কমিশনার হারুন সাহেব, আপনার ধারণাটা ভুল। আরিয়ান ব্যাংকক থেকে ফেরার সময়ই আমার নিরাপত্তার জন্য ইন্টারপোলকে দায়িত্ব দিয়ে রেখেছিল। আর আপনার সেই কিলাররা, তারা এখন ডিবি হেফাজতে। তবে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি এখন ফেসবুক আর সব নিউজ চ্যানেলে লাইভে আছি। হারুন সাহেবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। স্ক্রিনে দেখা যাচ্ছে হারুনের সেই গোপন ভোল্টের ভেতরকার দৃশ্য, যেখানে কোটি কোটি টাকা এবং ব্ল্যাক ইগল ফাইলের আসল নথিপত্র রাখা। আরিয়ান লড়াই করার সময় তার সাথে একটি ছোট ড্রোন ক্যামেরা ভেতরে নিয়ে এসেছিল, যা সব কিছু লাইভ টেলিকাস্ট করেছে। পুরো দেশ এখন দেখছে আপনি কিভাবে আরিয়ানকে মারার চেষ্টা করেছেন এবং আপনার বলতে কি কি আছে। আপনার ক্যারিয়ার এখন শেষ, হারুন সাহেব। হারুন সাহেব পাগলের মতো স্ক্রিনের দিকে তাকিয়ে রইলেন। তার সাজানো সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। টাইগার ধীরে ধীরে মাটি থেকে উঠে দাঁড়ালো, তার চোখে এখন আগুনের শিখা। হারুন সাহেব, আমি আপনাকে মারব না, কারণ মৃত্যু আপনার জন্য খুব সহজ সাজা। আমি চাই আপনি সেই জেলেই পচে মরুন যেখানে আপনি আমার বাবাকে পাঠাতে চেয়েছিলেন। তবে যাওয়ার আগে আমার বাবার অপমানের প্রতিশোধ আমি নেব। টাইগার হারুনের দুই কাঁধের জয়েন্টগুলো এক নিমিষে ডিসলোকেট করে দিল। হারুনের যন্ত্রণা কাতর চিৎকার বাংলোর দেয়ালে প্রতিধ্বনিত হলো। ঠিক তখন ফাহিমের নেতৃত্বে ইন্টারপোল এবং সেনাবাহিনীর একটি বিশেষ দল ভেতরে ঢুকে পড়ল। হারুনকে তারা হাতকড়া পরালো। আরিয়ান কোনো কথা বলল না। সে তার ভাঙা মুখোশটা মেঝেতে ফেলে দিয়ে বাংলোর পেছনের বাগান দিয়ে বের হয়ে গেল। কুয়াশা ভরা রাতের শেষ প্রহরে সে একা দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। আজ তার মনে হচ্ছে তার বাবা তার পাশেই দাঁড়িয়ে আছেন। পরদিন সকালে ঢাকা শহর এক নতুন সূর্যোদয় দেখল। খবরের কাগজের হেডলাইন, মুখোশধারী টাইগারের হাতে পতন হলো কমিশনার হারুনের। কিন্তু আরিয়ানকে কোথাও পাওয়া যাচ্ছে না। সে তার চাকরি ছেড়ে দিয়েছে, তার ফোন বন্ধ। নীলা তার অফিসের ছাদে দাঁড়িয়ে আছে। হঠাৎ তার ল্যাপটপে একটি মেল এলো। কোনো লেখা নেই, শুধু একটি ছবি। একটি ঈগল পাখি আকাশ থেকে পড়ে যাচ্ছে, তার নিচ থেকে একটি বাঘ গর্জন করছে। নীলা মুচকি হাসলো। সে জানে টাইগার শেষ হয়ে যায়নি, সে এখন ছায়ায় আছে। যখনই এই শহরের আবার অন্যায় মাথাচাড়া দেবে, যখনই আইনের আড়ালে শয়তানরা নাচবে, তখনই সেই পরিচিত যান্ত্রিক কণ্ঠস্বর আবার ফিরে আসবে। শহরটা এখন শান্ত, কিন্তু কতদিনের জন্য? ব্ল্যাক ইগল ফাইলটা আমি এখনো পুরোপুরি ধ্বংস করিনি, কারণ আমি জানি হারুনের ওপরেও কেউ আছে। এই লড়াই থামবে না, কারণ আমি টাইগার। আমি এই শহরের অন্ধকারের শেষ বিচার। কমিশনার হারুনের পতনের পর 6 মাস কেটে গেছে। ঢাকা শহর এখন আপাত দৃষ্টিতে শান্ত, কিন্তু এই শান্তির নিচে জমাট বাঁধছে এক নতুন অন্ধকার। আরিয়ান এখন আর ডিবির সেই চোক্স অফিসার নয়। সরকারি নথিপত্রে সে এখন মৃত অথবা নিখোঁজ। সে এখন বাস করে পুরান ঢাকার এক পরিত্যক্ত কারখানার নিচে তৈরি করা হাইটেক বেসমেন্টে। তার শরীর এখন আরো শক্তপোক্ত, আর মনে জমে আছে এক হিমশীতল স্তব্ধতা। রাত 3টা। আরিয়ান আর তার মনিটরের সামনে বসে আছে। তার চোখের সামনে ভেসে উঠেছে বিশ্বের বিভিন্ন প্রান্তের অপরাধীদের ডাটাবেজ। হঠাৎ তার সিস্টেমে একটি লাল সংকেত জ্বলে উঠল। কেউ একজন তার এনক্রিপ্টেড সার্ভারে ঢোকার চেষ্টা করছে। আরিয়ান দ্রুত কিবোর্ডে আঙুল চালালো। স্ক্রিনে ফুটে উঠল একটি বার্তা, টাইগার ঘুমানোর সময় শেষ, আকাশ থেকে এখন রক্ত ঝরবে। বার্তার নিচে একটি ভিডিও লিঙ্ক। আরিয়ান ক্লিক করতেই দেখলো মাঝ আকাশে একটি ব্যক্তিগত জেট বিমান বিস্ফোরিত হচ্ছে। সেই বিমানে ছিলেন দেশের নতুন নিযুক্ত স্বরাষ্ট্র সচিব
যিনি হারুনের দুর্নীতি ফাইলগুলো পুনরায় তদন্ত করেছিলেন। ওরা আবার ফিরে এসেছে। হারুন তো কেবল শুরু ছিল, এবার আসল খেলোয়াড়রা মাঠে নেমেছে। পরদিন সকাল, তেজগাঁও এলাকার একটি ক্যাফে। নীলা বসে আছে জানালার পাশে। সে এখন দেশের শীর্ষস্থানীয় একটি নিউজ চ্যানেলের ইনভেস্টিগেটিভ টিমের প্রধান, কিন্তু তার চোখে মুখে আজ উদ্বেগের ছাপ। তার সামনে এসে বসল এক আগন্তুক, পরনে হুডি আর চোখে চশমা। নীলা এক পলকেই চিনতে পারল আরিয়ান। আপনি কি পাগল হয়েছেন? পুরো শহর জুড়ে আপনার উপর হুলিয়া জারি করে রেখেছে। নতুন পুলিশ কমিশনার ঘোষণা করেছেন টাইগারকে দেখা মাত্র গুলি করা হবে। নীলা, আমি নিজের জন্য আসিনি। গতকালের প্লেন ক্র্যাশটা দুর্ঘটনা ছিল না, ওটা ছিল একটি মেসেজ। ব্ল্যাক ইগল সিন্ডিকেট এখন ফোনিক্স নামে পুনর্জন্ম নিয়েছে। তারা হারুনের চেয়েও বেশি আধুনিক। তারা এখন ডিজিটাল কারেন্সি আর স্যাটেলাইট হ্যাকিংয়ের মাধ্যমে পুরো দেশের অর্থনীতি কবজা করতে চাইছে। আমার কাছে একটা তথ্য আছে আরিয়ান। সচিব মারা যাওয়ার আগে আমাকে একটা অডিও ক্লিপ পাঠিয়েছিলেন। সেখানে তিনি একজনের নাম বলেছিলেন, দ্য আর্কিটেক্ট। এই লোকটাই নাকি এখন পুরো এশিয়া অঞ্চলের আন্ডারওয়ার্ল্ডের মাথা। আর্কিটেক্ট নামটা চেনা লাগছে। নীলা, আপনি ইন্টারপোল এজেন্ট ফাইমের সাথে যোগাযোগ করুন। তাকে বলুন প্রজেক্ট 0 শুরু হয়েছে। আমি আজ রাতেই চট্টগ্রামের পোর্টে যাচ্ছি। ফোনিক্সের প্রথম কনসাইনমেন্ট ওখানেই নামবে। রাত 12:30। চট্টগ্রাম বন্দর। বিশাল বিশাল কন্টেইনারের পাহাড়, বৃষ্টির শব্দে চারপাশ মুখর। পোর্টের 10 নম্বর জেটিতে একটি বিদেশি জাহাজ নোঙর করেছে। জাহাজ থেকে বড় বড় কিছু কাঠের বাক্স নামানো হচ্ছে। বাক্সগুলোর ওপর একটি লোগো, নীল রঙের একটি ফনিক্স পাখি। জাহাজের ডেকে দাঁড়িয়ে আছে এক দীর্ঘদেহী মানুষ, যার অর্ধেক মুখ পুড়ে গিয়ে বিকৃত হয়ে আছে। তার হাতে একটি ইলেকট্রনিক ট্র্যাপ। সে হলো বার্নাস, দ্য আর্কিটেক্টের প্রধান জল্লাদ। দ্রুত করো, ভোরের আগেই এই ড্রোনগুলো শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ টাওয়ারে সেট করতে হবে। একবার সিগন্যাল চালু হলে পুরো শহর আমাদের হাতের মুঠোয় চলে আসবে। হঠাৎ পোর্টের সব হাই ভোল্টেজ লাইটগুলো একসাথে নিভে গেল। রক্ষীরা সজাগ হয়ে উঠল। তারা ইনফ্রারেড চশমা পরে এদিক সেদিক তাকাতে লাগলো। হঠাৎ কন্টেইনারের ওপর থেকে একটি যান্ত্রিক গর্জন ভেসে উঠল। টাইগার আজ সম্পূর্ণ নতুন রূপে। তার গায়ের জ্যাকেটটি এখন বুলেট প্রুফ হওয়ার পাশাপাশি ইলেকট্রোম্যাগনেটিক পালস ডিফেন্স যুক্ত। তার হাতে থাকা তলোয়ারটি এখন লেজার গাইডেড। বার্নাস, তোমরা আকাশ থেকে রক্ত ঝরানোর স্বপ্ন দেখছিলে। আজ এই মাটির রক্তে তোমাদের পাপ ধুয়ে যাবে। বার্নাসের ইশারায় 20 জন সশস্ত্র কিলার একযোগে গুলি শুরু করলো। টাইগার কন্টেইনারের ফাঁক দিয়ে বিদ্যুতের গতিতে নড়াচড়া করেছে। সে তার বেল্ট থেকে একটি বিশেষ ডিভাইস ছুঁড়ে মারল। সেটি বাতাসে ছড়িয়ে দিল হাজার হাজার ক্ষুদ্র রোবোটিক মৌমাছি, যা কিলারদের চোখের সামনে তীব্র আলো ছড়িয়ে তাদের অন্ধ করে দিল। শুরু হলো আসল লড়াই। টাইগার কন্টেইনার থেকে ঝাঁপিয়ে পড়ে এক কোপে দুজনের রাইফেল কেটে ফেলল। তার মুভমেন্ট এখন অনেক বেশি ঘাতক। সে আর আগের মতো দয়া দেখাচ্ছে না। একের পর এক কিলার মাটিতে লুটিয়ে পড়ছে। চিকিৎসা করে টাইগার, তুমি আমাদের থামাতে পারবে না। আর্কিটেক্ট তোমাকে চেনে, সে জানে তোমার মা এখনো বেঁচে আছে এবং তিনি আমাদের জিম্মায়। টাইগার থমকে দাঁড়ালো। তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। তার মা, তিনি তো 10 বছর আগে মারা গিয়েছিলেন বলে সে জানতো। এটি কি বার্নাসের কোনো চাল নাকি এক ভয়ানক সত্য? মিথ্যে কথা, আমার মা বেঁচে নেই। হা হা হা, হারুন তোমাকে যা বলেছিল তুমি তাই বিশ্বাস করেছিলে। তোমার বাবাকে কেন মারা হয়েছিল জানো? কারণ তিনি তোমার মাকে বাঁচাতে চেয়েছিল। তোমার মা এখন সিঙ্গাপুরের এক গোপন ল্যাবে আছে, প্রজেক্ট 0-র গিনিপিগ। তুমি যদি আমাদের বাধা দাও তবে তার শরীর থেকে শেষ রক্তবিন্দুটিও চুষে নেওয়া হবে। টাইগারের হাত কাঁপছে। ক্রোধ আর বেদনার এক মিশেল তার ভেতরে কাজ করছে। ঠিক সেই মুহূর্তে বার্নাস একটি রিমোট টিপল। যেটির একটি কন্টেইনারের বিশাল বিস্ফোরণ হলো। চারিদিকে আগুনের লেলিহান শিখা। বার্নাস সেই সুযোগে একটি স্পিড বোর্ডে চড়ে অন্ধকারের ভেতরে মিলিয়ে গেল।
টাইগার আগুনের মাঝখানে দাঁড়িয়ে কাঁপছে। সে বুঝতে পারলো এই লড়াইটা এখন আর শুধু দেশের জন্য নয়, এটা তার নিজের অস্তিত্ব আর তার শেকড়কে ফিরে পাওয়ার লড়াই। তার বাবা তাকে যা বলে গিয়েছিলেন তার চেয়েও বড় কোনো রহস্য এখন উন্মোচিত হওয়ার অপেক্ষায়। বাবা, তুমি কেন আমাকে অর্ধেক সত্যি বলে গিয়েছিলে? মা যদি বেঁচে থাকে তবে আমি পুরো পৃথিবীকে জ্বালিয়ে দেব তাকে ফিরিয়ে আনতে। ফোনিক্স হোক আর আর্কিটেক্ট, টাইগার এবার কাউকে ক্ষমা করবে না। পরদিন সকালে ধ্বংসস্তূপের মাঝখান থেকে আরিয়ান একটি পোড়া টিপ উদ্ধার করলো। এটি বার্নাসের ট্যাব থেকে ছিটকে পড়েছিল। আরিয়ান জানে এই চিপের ভেতরে আছে সিঙ্গাপুরের সেই ল্যাবের ঠিকানা। গল্পের মোড় এখন বদলে গেল। ঢাকা থেকে শুরু হওয়া এই যুদ্ধ এখন ছড়িয়ে পড়বে আন্তর্জাতিক সীমান্তে। টাইগারের নখ এখন আরো ধারালো, কারণ এবার তার লড়াই তার মায়ের জন্য। সিঙ্গাপুর মেরিনা যে হ্যান্সের ঝলমলে আলোর নিচে এক অন্ধকার জগৎ। আরিয়ান এখন একজন মোস্ট ওয়ান্টেড পলাতক। সে এখন তার নিজের দেশে নেই কোনো আইনি সুরক্ষা। তার সাথে আছে শুধু তার তৈরি করা কৃত্রিম বুদ্ধিমত্তা মায়া 2 আর তার বাবার থেকে পাওয়া সে অদম্য জেদ। সিঙ্গাপুরের একটি সস্তা ক্যাপসুল হোটেলে বসে আরিয়ান বার্নাসের সেই চিপসটি ডিকোড করেছে। তখন বলেছে প্রজেক্ট জিরোর গোপন ল্যাবটি আসলে সিঙ্গাপুর সমুদ্রের নিচে একটি পরিত্যক্ত তেলের খনির ভেতর অবস্থিত। আরিয়ান তার মায়ের জ্যাকেটে নতুন পাওয়ার সেল ইনস্টল করেছে। তার চোখ দুটো এখন লাল। বার্নাসের কথাগুলো তার কানে মন্ত্রের মতো বাজছে। তোমার মা বেঁচে আছে যদি এটা সত্যি হয়, তবে গত 10 বছরের প্রতিটি রাত ছিল এক মিথ্যে। মায়া, ল্যাবরেটরির সিকিউরিটির স্ট্যাটাস কি? তবে আজ লেজারের চেয়েও দ্রুত হতে হবে আমাকে। মায়া, সব সিসিটিভি হ্যাক করো, আমি আসছি। রাত 1:15। সমুদ্রের ওপর একটি হাই স্পিড সাবমার্সিবল ড্রোন পানির নিচে নামছে। আরিয়ান সেই ড্রোনটি ব্যবহার করে ল্যাবের এয়ার লক চেম্বারে পৌঁছালো। চেম্বারের ভেতরে ঢুকতেই 4 জন গার্ড তাকে ঘিরে ধরলো। তাদের হাতে ছিল ইলেকট্রিক শক রড। টাইগার এক মুহূর্ত সময় নষ্ট করলো না। সে তার কবজি থেকে দুটি ছোট ব্লেডগুলো বিদ্যুতের গতিতে 2 জন গার্ডের হাতের রড কেটে দিল। এরপর সে এক লাফ দিয়ে ওপরের পাইপ ধরে ঝুলে পড়লো এবং নিচ থেকে 2 জনের ঘাড়ে লাথি মারলো। গার্ডরা যখন মাটিতে পড়লো, টাইগার তখন তাদের বায়োমেট্রিক কার্ড ব্যবহার করে ভেতরে প্রধান গেটটি খুলে ফেললো। ল্যাবের ভেতরটা ধবধবে সাদা। চারিদিকে বড় বড় কাচের জারের ভেতর মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রাখা। এটি আর কোনো রিসার্চ সেন্টার নয়, এটি একটি কসাইখানা। আর্কিটেক্ট, আমি জানি তুমি আমাকে দেখছো। আমার মাকে ফিরিয়ে দাও। আমি কথা দিচ্ছি তোমাকে দ্রুত মরার সুযোগ দেব। পুরো ল্যাবের লাউড স্পিকারে একটি গভীর আর কর্কশ হাসি ভেসে এলো। এটি সেই রহস্যময় আর্কিটেক্ট। টাইগার, তুমি আমার প্রত্যাশার চেয়েও দ্রুত পৌঁছে গেছো, কিন্তু তুমি কি জানো তোমার মা এখন তোমার আর নেই? তিনি এখন আমার সবচেয়ে বড় সৃষ্টি। তিনি এখন প্রজেক্ট জিরোর প্রথম সফল সোলজার। ল্যাবের একদিনের দেয়ালটি ধীরে ধীরে সরে গেল। সেখানে একটি বিশাল ক্রায়োজেনিক চেম্বার থেকে ধোঁয়া বেরোচ্ছে। ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো এক নারী মূর্তি। পরনে ধাতব বর্ম, মুখটা সিলভার রঙের একটি মাস্কে ঢাকা। তার চোখ দুটো যান্ত্রিক লাল আলোয় জ্বলছে। মা, এটা হতে পারে না। তিনি এখন কোনো অনুভূতি বোঝে না টাইগার। তাকে এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যে তিনি শুধু তার সামনে থাকা শত্রুকে ধ্বংস করতে জানেন, আর আজ তার শত্রু তুমি। সেই নারী মূর্তিটি অভাবনীয় গতিতে টাইগারের দিকে ধেয়ে এলো। তার একটি পাঞ্চ যেন হাতুড়ির আঘাত। টাইগার তার তলোয়ার দিয়ে আঘাত ফেরানোর চেষ্টা করলো, কিন্তু সে হাত চালাতে পারছে না। তার মস্তিষ্ক জানে এই নারী তার শত্রু, কিন্তু তার হৃদয় বলছে এটি তার মা। মা, আমাকে চিনতে পারছেন? আমি আরিয়ান, আপনার ছোট নীলু। কিন্তু তার উপর কোনো প্রভাব পড়ল না। সেই নারী টাইগারের বুকের আর্মার এক ঝটকায় দুমড়ে দিল। টাইগার সিটকে দেয়ালে গিয়ে পড়ল। তার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। সেই নারী মূর্তিটি তার গলা চেপে ধরে শূন্যে তুলল। টাইগারের চোখের সামনে অন্ধকার ঘনিয়ে আসছে।
ঠিক সেই মুহূর্তে টাইগারের মাথায় একটি বুদ্ধি খেলে গেল। সে তার পকেটে থাকা তার বাবার সেই পুরনো মেডেলটি বের করলো। মেডেলটি ছিল তাদের পারিবারিক ঐতিহ্যের প্রতীক। সেই মেডেলটি সেই নারী মূর্তির চোখের সামনে ধরল। বাবা আপনার জন্য এই মেডেলটা রেখে গিয়েছিলেন, মা ফিরে আসুন। নারীটির যান্ত্রিক লাল চোখগুলো হঠাৎ কাঁপতে শুরু করলো। তার ভিতরে থাকা হিউম্যান কনসাসনেস আর এআই প্রোগ্রামের মধ্যে লড়াই শুরু হলো। সে তার হাত আলগা করে দিল। তার মুখ থেকে একটা অদ্ভুত শব্দ বের হলো। সিস্টেম রিবুট করো, এখনই ওকে খতম করো। ল্যাবের ভেতর অ্যালার্ম বাজতে শুরু করলো। আর্কিটেক্ট বুঝতে পারলো তার প্রজেক্ট ব্যর্থ হতে চলেছে। সে ল্যাবের সেলফ ডিস্ট্রাকশন মোড অন করে দিল। আর 5 মিনিট পরে পুরো ল্যাবটি সমুদ্রের নিচে বিস্ফোরিত হবে। মা আমাদের যেতে হবে এখনই। টাইগার তার মাকে পিঠে তুলে নিল। ল্যাবের সিলিং ফাটতে শুরু করেছে। নোনা পানি ভেতরে ঢুকছে। চারিদিকে আগুনের ফুলকি আর ভাঙা কাঁচ। টাইগার দৌড়াচ্ছে সেই সুড়ঙ্গ দিয়ে, যেখান দিয়ে সে ঢুকেছিল। পেছনে ল্যাবের প্রতিটি ব্লক ধসে পড়েছে। শেষ মুহূর্তে টাইগার তার সাবমার্সিবল ড্রোনের কাছে পৌঁছালো। বিস্ফোরণের 1 সেকেন্ডের আগে ড্রোনটি সমুদ্রের ওপরের দিকে রকেটের গতিতে ছুটল। পিছনে পুরো ল্যাবটি এক বিশাল আগুনের গোলার মতো ফেটে গেল। ভোরবেলা সিঙ্গাপুরের উপকূলে একটি নির্জন দ্বীপে আরিয়ান আর তার মাকে ঘাসের ওপর শুয়ে দিয়েছে। তার মায়ের মাস্কটি খুলে ফেলেছে সে। আজ 10 বছর পর আরিয়ান তার মায়ের মুখ দেখল। ক্লান্তিতে চোখ বোঝা, কিন্তু মুখটা আগের মতোই মায়াবী। আমি আপনাকে খুঁজে পেয়েছি মা, আমি আপনাকে আর কোথাও যেতে দেব না। হঠাৎ আরিয়ানের ফোনে একটি মেসেজ এলো, একটি অচেনা নম্বর থেকে। টাইগার, তুমি শুধু আমার একটা খেলনা উদ্ধার করেছো, কিন্তু খেলা তো এখন ঢাকায় শুরু হবে। স্বরাষ্ট্র মন্ত্রীকে আমি যে নির্দেশ দিয়েছি তাতে আজ বিকেলের মধ্যেই তোমার সব বন্ধু আর নীলা চিরতরে হারিয়ে যাবে। আরিয়ান উঠে দাঁড়ালো। তার চোখে এখন আর জল নেই, আছে শুধু এক ভয়ঙ্কর সংকল্প। সে সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। এবার কোনো লুকোচুরি নয়, এবার হবে প্রকাশ্য যুদ্ধ। মায়া প্রাইভেট জেট রেডি করো, ঢাকা শহর আজ কাঁপবে। টাইগার ফিরছে আর এবার সে কোনো আইন মানবে না, সে হবে খোদ যমরাজ। ভোর 5:20 সিঙ্গাপুরের সেই নির্জন দ্বীপের বালুচরে আরিয়ান আর তার মায়ের মাথা কোলে নিয়ে বসে আছে। একটু আগেই সে আর্কিটেক্টের সেই ভয়ঙ্কর মেসেজটি পেয়েছে। একদিকে 10 বছর পর ফিরে পাওয়া মা, যার শরীরের ভেতর এখনো যান্ত্রিক ভাইরাসের তাণ্ডব চলছে। অন্যদিকে ঢাকায় থাকা তার বন্ধু ফাহিম আর প্রিয়তমা নীলা, যাদের জীবন এখন সুতোয় ঝুলছে। আরিয়ানের সামনে এখন সময়ের সাথে এক অসময় লড়াই। মায়া ঢাকার সিচুয়েশন রিপোর্ট দাও, আর্কিটেক্ট কোন দিক দিয়ে অ্যাটাক করছে। মা আপনাকে এখন একা রেখে যেতে হচ্ছে। ফাহিমের ইন্টারপোল টিম এই দ্বীপে 10 মিনিটের মধ্যে পৌঁছাবে। আপনাকে ওরা নিরাপদে ব্যাংকক নিয়ে যাবে। আমাকে ফিরতে হবে আমার শহরের জন্য। আরিয়ান তার মায়ের কপালে একটা চুমু খেয়ে উঠে দাঁড়ালো। তার চোখে এখন আর ক্লান্তি নেই, আছে এক আদিম হিংস্রতা। সে তার কালো স্পোর্টস জ্যাকেটটা টান দিয়ে পরে নিল। তার হাতে থাকা বিশেষ গ্লাভসটি এবার ওভারড্রাইভ মোডে সেট করলো। সকাল 10:45 ঢাকা। আকাশ মেঘলা, যেন প্রকৃতিও কোনো অশুভ ঘটনার অপেক্ষা করছে। চ্যানেল 24 ভবনের 15 তলায় নীলা তার টিমের সাথে লাইভ টেলিকাস্ট করার চেষ্টা করেছে। হঠাৎ ভবনের প্রধান গেট ভেঙে একদল সশস্ত্র মুখোশধারী ভেতরে ঢুকে পড়ল। তাদের লিড দিচ্ছে কালিদাস, আর্কিটেক্টের ডান হাত। ক্যামেরা বন্ধ করো। নীল কোথায়? তাকে আজ লাইভে এসে বলতে হবে যে টাইগার একজন খুনি এবং সে রাষ্ট্রের শত্রু। যদি সে না বলে তবে এই ভবনের কাউকে জানতো ছাড়া হবে না। তোমরা ভুল করছো কালিদাস। সত্য কখনো ধামাচাপা দেয়া যায় না। টাইগার আসছে আর সে তোমাদের মুখোশ খুলে দেবে। কালিদাস নীলার চুলের মুঠি ধরে তাকে হিড় হিড় করে টেনে স্টুডিওর বাইরে নিয়ে এলো। ঠিক সেই মুহূর্তের ভবনের গ্লাস ভেঙে বিশাল এক গর্জনে ভেতরে ঢুকলো একটি ড্রোন। ড্রোন থেকে ধোঁয়ার বোমা ছোড়া হলো।
পুরো ফ্লোর সাদা ধোঁয়ায় ঢেকে গেল। ধোঁয়ার ভেতর থেকে ভেসে এলো সেই পরিচিত যান্ত্রিক কণ্ঠস্বর। টাইগার কখনো দেরি করে না। শুরু হলো এক পৈশাচিক লড়াই। টাইগার আজ কোনো নিয়ম মানছে না। সে তার ইলেকট্রোম্যাগনেটিক পালস গান নিয়ে কিলারদের হাতের অটোমেটিক রাইফেলগুলো জ্যাম করে দিল। এরপর শুরু হলো ফিজিক্যাল কমব্যাট। টাইগারের প্রতিটি ঘুষি আর লাথি যেন হাড় ভেঙে দেওয়ার শব্দ তুলছে। কালিদাস ভয় পেয়ে তার পকেট থেকে একটি রিমোট বের করলো। থামো টাইগার, এই রিমোটের এক ক্লিকেই ঢাকার মূল পানির ট্যাঙ্ক বিষ মিশে যাবে। এক পা বাড়লে তুমি হাজারো মানুষের মৃত্যুর কারণ হবে। তুমি কি জানো কালিদাস, সিঙ্গাপুর থেকে ঢাকা আসার পথে আমি কার সাথে কথা বলেছি? আমি তোমার মেইন সার্ভার হ্যাক করে বিষ ছড়ানোর প্রোগ্রামটাই ডিলিট করে দিয়েছি। তোমার হাতে এখন যেটা আছে ওটা কেবল একটা খেলনা। কালিদাস বিশ্বাসের সাথে রিমোটের বোতাম টিপল, কিন্তু কিছুই হলো না। টাইগারের এক লাফে কালিদাসের সামনে এসে তার কলার ধরলো। আর্কিটেক্ট কোথায় বলো, নইলে আজ তোমার শরীরের একটা হাড়ও আস্ত থাকবে না। সে এই ভবনে নেই। সে সদরঘাটের এক পরিত্যক্ত লঞ্চে আছে। সে আজ দেশ ছেড়ে পালাবে, কিন্তু যাওয়ার আগে সে তোমার বাবার সেই শেষ ফাইলটা নিয়ে যাচ্ছে। টাইগার নীলাকে ইশারায় নিরাপদ জায়গায় যেতে বলে। ভবনের ছাদ থেকে নিচে রাখা তার হাই স্পিড বাইকে ঝাঁপ দিল। ঢাকার জ্যাম ঠেলে সে বাতাসের গতিতে সদরঘাটের দিকে ছুটছে। তার মাথায় এখন একটাই চিন্তা, বাবা সেই রহস্যময় ফাইল আর আর্কিটেক্টের আসল পরিচয়। সদরঘাটে পৌঁছে সে দেখলো একটি কালো লঞ্চ তীরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। লঞ্চের ডেকে দাঁড়িয়ে আছে এক ছায়াময় মূর্তি। লোকটির হাতে একটি রূপালী ব্রিফকেস। টাইগার বাইকের গতি বাড়িয়ে যেটির একদম শেষ মাথায় গেল এবং বাইক সহ শূন্যে লাফ দিল। এক ভয়ঙ্কর শারীরিক কসরত করে সে লঞ্চের ডেকে ল্যান্ড করলো। বাইকটি পানিতে পড়ে নিয়ে গেল। কিন্তু টাইগার এখন আর্কিটেক্টের মুখোমুখি। খেলা শেষ জামান সাহেব। আমি জানি আপনি আর্কিটেক্ট, আমার বাবার সেই পার্টনার যাকে সবাই মৃত বলে জানতো। আর্কিটেক্ট ধীরে ধীরে তার হুডি খুলল। ডক্টর জামানের মুখটা এখন অ্যাসিডে পোড়া, তার এক চোখ যান্ত্রিক। বুদ্ধিমান ছেলে, কিন্তু তুমি কি জানো তোমার বাবা আসলে কেন মারা গিয়েছিলেন? তিনি তোমাকে বাঁচাতে চেয়েছিলেন আরিয়ান। এই ব্রিফকেসের ভিতর যে ফাইল আছে সেটা খুললে তুমি জানবে তোমার রক্তে কি আছে। তুমি কেন সাধারণ মানুষ নও আরিয়ান, তুমি হচ্ছে প্রজেক্ট জিরোর আসল মাস্টারপিস। টাইগার স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার রক্তে কি আছে? সে কি তবে কোনো ল্যাবরেটরিতে তৈরি হওয়া যন্ত্র? ঠিক সেই মুহূর্তে লঞ্চের নিচে একটি টাইম বোমা ঠিকঠিক করে বেজে উঠল। আর্কিটেক্ট লঞ্চ থেকে পানিতে ঝাঁপ দিল। টাইগার দেখল ব্রিফকেসটি ডেকে পড়ে আছে। একদিকে নিজের জীবনের চরম সত্য, অন্যদিকে ফুটতে যাওয়া বোমা। সে কি করবে? সদরঘাটের উথাল বুড়িগঙ্গার বুকে লঞ্চটি তখন এক জ্বলন্ত কফিনে পরিণত হয়েছে। টাইমার দেখাচ্ছে আর মাত্র 15 সেকেন্ড। আরিয়ানের সামনে সেই রূপালী ব্রিফকেস, যার ভেতর লুকিয়ে আছে তার জন্মের রহস্য। একদিকে আগুনের লেলিহান শিখা, অন্যদিকে আর্কিটেক্টের সেই ভয়ঙ্কর দাবি। তুমি কোনো সাধারণ মানুষ নাও আরিয়ান। টাইগার এক মুহূর্ত সময় নষ্ট না করে ব্রিফকেসটি জাপটে ধরে লঞ্চের ডেক থেকে নদীতে ঝাঁপ দিল। ঠিক 2 সেকেন্ড পরেই এক বিশাল বিস্ফোরণে পুরো লঞ্চটি চুরমার হয়ে আগুনের গোলার মতো আকাশে ছড়িয়ে পড়ল। পানির নিচে আরিয়ান দেখল আগুনের প্রতিফলন। সে তার সর্বশক্তি দিয়ে ব্রিফকেসটি নিয়ে তীরের দিকে সাঁতরাতে শুরু করলো। রাত 2:30। ঢাকার উপকণ্ঠে একটি নির্জন কেবিনে আরিয়ান ভেজা শরীরে বসে আছে। তার সামনে রাখা সেই ব্রিফকেস, পাশে নীলা তার ল্যাপটপ নিয়ে প্রস্তুত। আরিয়ান কাঁপা কাঁপা হাতে ব্রিফকেসটি খুলল। ভেতরে কোনো কাগজে ফাইল নেই, আছে একটি বায়োমেট্রিক চিপ আর একটি ছোট কাচের ফাইল, যাতে হালকা নীল রঙের তরল জলজল করছে। নীলা চিপটি ডিকোড করতেই স্ক্রিনে ল্যাবরেটরি রিপোর্ট ভেসে উঠল। রিপোর্টগুলো 1990 সালের। আরিয়ান বাবার সই করা সেই রিপোর্টে লেখা আছে, প্রজেক্ট
জিরো সফল। সাবজেক্ট 1-এর ডিএনএ পরিবর্তন করে তাতে অতিমানবিক তীব্রতা এবং দ্রুত নিরাময় ক্ষমতা যুক্ত করা হয়েছে, কিন্তু এটি একটি নৈতিক অপরাধ। আমি আমার ছেলেকে এই অভিশাপ থেকে বাঁচাতে চাই। আরিয়ান স্তব্ধ হয়ে গেল। তার নিজের বাবার হাতে লেখা এই সত্য তাকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দিচ্ছে। তার মানে আমার বাবা আমাকে পুলিশ বানাতে চাননি। তিনি চেয়েছিলেন আমি যেন সাধারণ একজন মানুষ হিসেবে বাঁচি। কিন্তু আমার শরীরের এই রক্তই আমাকে টাইগারে পরিণত করেছে। আমি কি তবে শুধুই একটি এক্সপেরিমেন্ট, নীলা? না আরিয়ান, রক্তের সূত্র দিয়ে মানুষের পরিচয় হয় না। আপনি গত কয়েক বছরে যা করেছেন তা কোনো যন্ত্র করেনি, একজন মানুষ করেছে। আপনি মানুষকে বাঁচিয়েছেন। আর্কিটেক্ট এটাই চেয়েছিল, আপনাকে মানসিকভাবে দুর্বল করতে। ঠিক তখনই রুমের জানালার কাঁচ ভেঙে ভেতরে ঢুকলো একটি টিয়ার গ্যাস। আরিয়ান দ্রুত নীলাকে নিয়ে মেঝেতে শুয়ে পড়ল। বাইরে থেকে ভারী বুটের শব্দ শোনা যাচ্ছে। আরিয়ানের হেলমেটের সিগন্যাল বলছে অন্তত 30 জন ড্রোন কন্ট্রোল কিলার ঘরটি ঘিরে ফেলেছে। আর্কিটেক্টের কণ্ঠস্বর স্পিকারে ভেসে এলো। আরিয়ান, সত্যটা কেমন লেগেছে? তুমি হচ্ছ আমার জীবনের শ্রেষ্ঠ সৃষ্টি। তোমার শরীরের এই নীল রক্ত প্রজেক্ট জিরোর চাবিকাঠি। ওটা আমাকে দিয়ে দাও, আমি তোমাকে আর তোমার মাকে ছেড়ে দেব। আরিয়ান উঠে দাঁড়ালো। তার চোখে এখন আর কোনো সংশয় নেই। সে বুঝতে পেরেছে এই অভিশপ্ত রক্তের চেইন তাকেই ছিঁড়তে হবে। সে তার তলোয়ার বের করলো। আজ তার বডি আর্মার নেই, কেবল সাদা শার্ট আর জিন্স, কিন্তু তার ভেতরে এখন জেগে উঠেছে সে আদিম টাইগার। ডক্টর জামান, আপনি আমার বাবাকে মেরেছেন, আমার মাকে যন্ত্র বানিয়েছেন। আজ আমি এই প্রজেক্ট জিরোর সমাপ্তি টানব, তবে সেটা আপনার হাতে দিয়ে নয়, আপনার ধ্বংসের মাধ্যমে। আরিয়ান জানালার কাজ চুরমার করে বাইরে বেরিয়ে এলো। বৃষ্টির মধ্যে শুরু হলো এক অসম লড়াই। ডক্টর জামানের কিলাররা মানুষের মতো দেখতে হলেও তারা আসলে সাইবর্গ। তাদের ব্যথার কোনো অনুভূতি নেই। টাইগার তলোয়ার দিয়ে একের পর এক সাইবর্গের শিরচ্ছেদ করতে লাগলো। তার গতি আজ শব্দের চেয়েও দ্রুত। রক্তের বদলে সাইবর্গের শরীর থেকে নীল রঙের তরল আর তেলের ছিটতে পড়েছে আরিয়ানের শরীরে। আরিয়ান একাই 30 জনকে মাটির সাথে মিশিয়ে দিয়ে সরাসরি ডক্টর জামানের জিপের সামনে গিয়ে দাঁড়ালো। জামান পালানোর চেষ্টা করলেন, কিন্তু টাইগার এক লাফে জিপের বন্টের ওপর উঠে পড়ল এবং হাতে তলোয়ার দিয়ে ইঞ্জিনের জয়েন্ট কেটে দিল। আরিয়ান, থামো। আমি মরলে ওই নীল তরলের রহস্য কেউ জানবে না। তুমি কখনো স্বাভাবিক হতে পারবে না। আমি স্বাভাবিক হতে চাই না জামান সাহেব, আমি চাই আপনার মতো শয়তানদের যমরাজ হতে। আরিয়ান জামানের হাত থেকে পিস্তলটা কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। সে জামানকে পুলিশের ভ্যানের দিকে ছুঁড়ে মারল, যেখানে ফাহিম তার টিম নিয়ে এই মাত্র পৌঁছেছে। ফাহিম, একে জ্যান্ত নিয়ে যাও, একে আন্তর্জাতিক আদালতে তোলা হবে। আর এই ভায়ালটি। আরিয়ান সেই নীল তরলের ভায়ালটি সবার সামনে পাথরের ওপর আছড়ে ভাঙল। নীল তরল বৃষ্টির পানির সাথে মিশে মাটিতে হারিয়ে গেল। প্রজেক্ট জিরো আজ এখানেই শেষ। আজ থেকে আমি শুধুই আরিয়ান, কোনো প্রজেক্ট নয়, কোনো যন্ত্র নয়। ভোরবেলা সূর্য উঠছে। আরিয়ান তার বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার মা এখন সুস্থ হয়ে উঠেছেন ইন্টারপোলের বিশেষ সেফ হাউসে। নীলা তার পাশে এসে দাঁড়ালো। আরিয়ান, আপনি বড় এক ত্যাগ স্বীকার করলেন। ওই তরল দিয়ে আপনি নিজেকে অমর করতে পারতেন। অমরত্ব দিয়ে কি হবে নীলা, যদি মানুষ হিসেবে নিজেকে হারিয়ে ফেলি? এই শহর এখন শান্ত, কিন্তু আমি জানি আর্কিটেক্টের মতো আরো অনেকে ছায়ায় বসে আছে। তারা জানুক টাইগার এখনো আছে। আপনি কি এখন কোথাও যাবেন? আমার বাবার সেই পুরনো গ্রামে যাব। মাকে নিয়ে কয়েকটা দিন শান্তিতে কাটাতে চাই। তবে নীলা, আপনার ফোনে আমার নম্বরটা সেভ করে রাখবেন। যদি কখনো আকাশ আবার কালো হয়ে যায়, তবে শুধু একটা মেসেজ দেবেন, টাইগার আবার ফিরবে। আরিয়ান বাইক স্টার্ট দিয়ে মেঠো পথ ধরে কুয়াশার ভেতর মিলিয়ে গেল। পেছনে পড়ে রইল এক ধ্বংসস্তূপ আর এক নতুন ইতিহাস।
ঢাকার রাজপথ আজ এক পরম শান্তির শ্বাস নিল। তবে দূরে কোনো এক অন্ধকার ঘরে বসে এক কিশোর হ্যাকার তার স্ক্রিনে টাইগারের ছবিটা জুম করলো। তার ঠোঁটে এক রহস্যময় হাসি। গ্রামের শান্ত স্নিগ্ধ বিকেল, চারদিকে সবুজ ধানের ক্ষেত আর পাখির কিচিরমিচির। আরিয়ান এখানে গত 1 মাস ধরে তার মায়ের সাথে এক সাধারণ মানুষের জীবন কাটাচ্ছে। তার হাতে এখন আর কোনো অস্ত্র নেই, চোখে নেই সেই প্রতিহিংসার আগুন। সে এখন শুধু একজন ছেলে যে তার মায়ের হারানো স্মৃতিগুলো ফিরিয়ে আনার চেষ্টা করেছে। তার মা অনেকটা সুস্থ হয়ে উঠেছেন, যদিও মাঝে মধ্যে তার চোখের যান্ত্রিক নীল আভা মনে করিয়ে দেয় সেই বিভীষিকাময় প্রজেক্ট জিরোর কথা। আরিয়ান পুকুর পাড়ে বসে আকাশের দিকে তাকিয়েছিল। হঠাৎ তার পকেটে থাকা পুরনো ফোনটি ভাইব্রেট করে উঠল। এই নাম্বারটি কেবল একজন মানুষের কাছেই আছে, নীলা। নীলা, সব ঠিক আছে তো? আরিয়ান, পালান। ওরা আপনাকে খুঁজে পেয়েছে। আর্কিটেক্ট তো কেবল একটা মুখ ছিল, আসল মাস্টারমাইন্ড অন্য কেউ। আমি একটা এনক্রিপ্টেড ফাইল পেয়েছি যেখানে আপনার বাবার মৃত্যুর আসল ফুটেজ আছে। আরিয়ান, আপনার বাবাকে জামান মারেনি, মেরেছে দ্য কিং। সে এখন আপনার গ্রামের খুব কাছেই আছে। আরিয়ানের শরীরে রক্ত হিম হয়ে এলো। ঠিক সেই মুহূর্তে গ্রামের শান্ত নীরবতা ভেঙে আকাশে একটি ড্রোন দেখা গেল। ড্রোনটি আরিয়ানের মাথার ওপর স্থির হয়ে আছে। ড্রোন থেকে একটি ছোট্ট স্পিকার দিয়ে এক কিশোরের কণ্ঠস্বর ভেসে এলো। আরিয়ান ঝড়ের গতিতে দৌড়ে ঘরের ভেতর ঢুকলো। সে দেখলো তার মা সোফায় বসে আছেন, কিন্তু তার ঘাড়ে একটি ছোট্ট চিপ লাগানো, যা থেকে লাল আলো দপদপ করছে। এটি একটি রিমোট ট্র্যাকার এবং প্যারালাইজার। দরজার সামনে এসে দাঁড়ালো এক যুবক, পরনে দামি সাদা স্যুট, হাতে একটি রূপালী স্টিক। তার চেহারাটা একদম নিষ্পাপ, কিন্তু চোখ দুটো শয়তানের মতো তীক্ষ্ণ। নমস্কার আরিয়ান সাহেব, আমি দ্য কিং। আসলে আমি জামান সাহেবের ছেলে। আপনি আমার বাবাকে জেলে পাঠিয়েছেন, আমার প্রজেক্ট ধ্বংস করেছেন, কিন্তু আপনি ভুলে গেছেন প্রজেক্ট জিরো কোনো ল্যাবে নয়, আমার ব্রেইনে ছিল। আমার মাকে ছেড়ে দাও। তোমার লড়াই আমার সাথে, একজন অসুস্থ মহিলার সাথে নয়। মা তো কেবল টুপ। আমি চাই আপনি আবার সেই টার্গেট হয়ে উঠুন, কারণ আমি দেখতে চাই জিরো প্রজেক্টের সেরা সৃষ্টি আর আমার তৈরি করা লেভেল 3 রোবটের মধ্যে কে বেশি শক্তিশালী। আজ রাত 12টায় ঢাকায় সেই পুরনো হাইকোর্টের ভবনে আমি আপনার জন্য অপেক্ষা করব। যদি না আসেন তবে আপনার মা এবং নীলা দুজনেই ইতিহাসের পাতায় হারিয়ে যাবে। দ্য কিং একটি ধোঁয়ার বোমা ছুড়ে দিয়ে অদৃশ্য হয়ে গেল। আরিয়ান তার মায়ের ঘাড় থেকে সিপটি সাবধানে খুলে ফেলল। সে বুঝতে পারল তাকে আবার সে অন্ধকার জগতে ফিরতে হবে। তার শান্ত জীবন ছিল কেবল একটি রঙিন স্বপ্ন। সে তার আলমারির গোপন তলা থেকে বের করলো একটি কালো বক্স। এটি তার জীবনের শেষ অস্ত্র। ভেতরে রাখা আছে টাইগারের নতুন উন্নত মাস্ক এবং একটি বিশেষ সিরাম, যা তার শরীরের সুপ্ত ক্ষমতাকে কয়েক ঘন্টার জন্য 10 গুণ বাড়িয়ে দেবে। মা, আমি আবার যাচ্ছি, কিন্তু কথা দিচ্ছি এটাই হবে শেষবার। আজ রাতে হয় টাইগার থাকবে, নয়তো এই পৃথিবীর সব অন্ধকার মাফিয়া শেষ হবে। রাত 10টা। আরিয়ানের বাইকটি হাইওয়ে দিয়ে আগুনের গোলার মতো ছুটছে। তার পেছনে ধাওয়া করছে দ্য কিং এর হাইটেক ড্রোন বাহিনী। টাইগার আজ কোনো আত্মরক্ষা করছে না, সে শুধু আক্রমণ করছে। তার বাইক থেকে বের হওয়া লেজার বিম ড্রোনগুলোকে একে একে আকাশ থেকে নামিয়ে আনছে। ঢাকার 0 পয়েন্টে যখন সে পৌঁছালো, তখন পুরো শহরটা যেন থমকে গেছে। হাইকোর্ট ভবনের চূড়ায় দাঁড়িয়ে আছে দ্য কিং। তার চারপাশে দাঁড়িয়ে আছে 6 জন বিশাল দেহি সাইবর্গ কিলার, যাদের হাতে আছে প্লাজমা গান। কিং, আমি এসেছি। তোমার রাজত্ব আজ শ্মশানে পরিণত হবে। স্বাগতম টাইগার, আসুন নিজের আমন্ত্রিত সংগ্রহটি উপভোগ করুন। আজ রাতে ঢাকা শহর দেখবে মহাপ্রলয়। আরিয়ান তার পকেট থেকে সেই নীল সিরামের শেষ ভাইলটি বের করলো। সে জানে এটা গ্রহণ করলে তার শরীরে অপূরণীয় ক্ষতি হতে পারে, কিন্তু এছাড়া আর কোনো পথ নেই।
সে এক ঝটকায় সিরামটি নিজের হাতে পুশ করলো। টাইগারের চোখ দুটো মুহূর্তের মধ্যে তীব্র নীল আলোয় জ্বলে উঠল। তার শরীরের প্রতিটি পেশি ইস্পাতের মতো শক্ত হয়ে গেল। শুরু হলো ইতিহাসের সবচেয়ে বড় এবং শেষ সংঘাত। রাত 12:15। পুরনো হাইকোর্ট ভবনের বিশাল গম্বুজের ওপর দাঁড়িয়ে আছে দ্য কিং। তার চারপাশে সেই 6টি সাইবর্গ কিলার এখন জীবন্ত দানব। আরিয়ানের শরীরে নীল সিরামের প্রভাব শুরু হয়েছে। তার শিরাগুলো নীল হয়ে ফুলে উঠেছে। হৃদস্পন্দন এখন প্রতি মিনিটে 200 বার। সে এখন আর সাধারণ কোনো মানুষ নয়, সে এক অপ্রতিরোধ্য ধ্বংসের দেবতা। আরিয়ান, এই সিরাম তোমাকে শক্তি দেবে ঠিকই, কিন্তু 10 মিনিট পর তোমার হাত ফেটে যাবে। তুমি কি তৈরি নিজের কবর নিজে খুঁজতে? 10 মিনিট অনেক সময় কিং। তোমাকে ধ্বংস করতে আমার মাত্র 5 মিনিট লাগবে। টাইগার এক অবিশ্বাস্য লাফ দিয়ে 3 তলার সমান উচ্চতায় উঠে এলো। তার হাতের বিশেষ তলোয়ারটি এখন সিরামের শক্তিতে নীল বিদ্যুতের মতো জ্বলছে। প্রথম সাইবারটি তার প্লাজমা গান তোলার আগেই টাইগার তার বুক চিরে ওপাশে চলে গেল। রোবটটি বিস্ফোরণ হয়ে নিচে পড়ে গেল। অন্য 5 জন একসাথে ঝাঁপিয়ে পড়ল টাইগারের ওপর। শুরু হলো এক রক্তক্ষয়ী মহাযুদ্ধ। টাইগার আজ কোনো ব্যথার অনুভূতি পাচ্ছে না। তার পায়ে প্লাজমা বিম লাগলেও সে থামছে না। সে যেন এক জ্যান্ত ঘূর্ণিঝড়। একে একে সব কোটি সাইবর্গকে সে ধুলোয় মিশিয়ে দিল। সাইকোর্ট ভবনের ছাদ এখন ধ্বংসস্তূপ। দ্য কিং এবার ভয় পেয়ে গেল। সে তার পকেট থেকে একটি মাস্টার রিমোট বের করলো। থামো, তুমি যদি আমাকে স্পর্শ করো তবে ঢাকার নিচের গ্যাস লাইন পাইপগুলো বিস্ফোরিত হবে। পুরো শহর আগুনে গুলি হয়ে যাবে। তোমার রিমোট আর কাজ করবে না কিং। গত 5 মিনিট ধরে নীলা আর ফাহিম তোমার স্যাটেলাইট কন্ট্রোল হ্যাক করে রিমোটটা ডিসেবল করে দিয়েছে। তুমি এখন একা। তোমার কোনো সৈন্য নেই, কোনো ব্যাকআপ নেই। দ্য কিং দৌড়ে পালাতে চাইলো, কিন্তু টাইগার তার গতির কাছে সে কিছুই না। টাইগার তাকে এক ঝটকায় ধরে শূন্যে তুলে ফেলল। জামান সাহেবকে আমি আইনের হাতে দিয়েছিলাম কারণ তিনি আমার বাবার সহকর্মী ছিলেন, কিন্তু তুমি আমার বাবার খুনের মূল হোতা। তুমি দ্য কিং নও, তুমি ছিলে এক বিষধর সাপ। টাইগার কিংকে ছুঁড়ে মারলো নিচের কংক্রিটের মেঝেতে। কিং যন্ত্রণায় চিৎকার করে উঠল। ঠিক সেই সময় টাইগারের শরীরের সিরামের মেয়াদ শেষ হয়ে এলো। আরিয়ান প্রচন্ড যন্ত্রণায় মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। তার নাক ও মুখ দিয়ে নীল রক্ত বের হতে শুরু করেছে। নীলা আর ফাহিম দ্রুত ছাদে উঠে এলো। নীলা আরিয়ানের কাছে দৌড়ে গেল। আরিয়ান, চোখ খুলুন। আপনি আমাদের ছেড়ে যেতে পারেন না। আমরা অ্যাম্বুলেন্স রেখেছি। নীলা, আমার কাজ শেষ। এই রক্ত আমার শরীরে অভিশাপ ছিল। এই অভিশাপ শেষ হওয়া দরকার ছিল। মাকে দেখে রেখো, তাকে বলো তার ছেলে জিতেছে। ফাহিম কিংকে গ্রেফতার করে নিচে নিয়ে গেল। আরিয়ান নীলার হাতের ওপর মাথা রেখে ধীরে ধীরে চোখ বুজে ফেলল। চারিদিকে এক গম্ভীর নিস্তব্ধতা নেমে এলো। ঢাকার আকাশে ভোরের আলো ফুটতে শুরু করেছে। 1 মাস পর ঢাকার আজিমপুর কবরস্থানে একটি কবরের সামনে দাঁড়িয়ে আছে নীলা আর আরিয়ানের মা। কবরের এপিটাফে লেখা, ডিটেকটিভ। একজন মহান সন্তানও এই শহরের শেষ জাস্টিস। নীলা আরিয়ানের মায়ের হাত ধরে হাঁটতে শুরু করলো। শহরটা আজ শান্ত। মানুষ তাদের স্বাভাবিক জীবনে ফিরে গেছে। কেউ জানে না রাতে সে অন্ধকারে এক যুবক কিভাবে নিজের জীবন দিয়ে এই শহরকে বাঁচিয়ে গেছে। হঠাৎ নীলার ফোনে একটি সিগন্যাল এলো। এই আরিয়ানের সেই পুরনো গোপন সার্ভার থেকে আসা একটি এনক্রিপ্টেড ভয়েস মেসেজ। নীলা কানে ফোন ধরলো। নীলা, তুমি যদি এই মেসেজটা শুনে থাকো তার মানে আমি আর নেই। কিন্তু মনে রেখো, টাইগার কোনো ব্যক্তি নয়, এটি একটি আদর্শ। আমি আমার সব গ্যাজেট আর টেকনোলজি একটি গোপন লকারে রেখে গেছি। যদি কখনো এই শহর আবার অন্ধকার হয়ে যায় তবে অন্য কোনো যোগ্য মানুষ যেন এই মুখোশটা পরে নেয়, কারণ অন্যায় দমনের লড়াই কখনো শেষ হয় না। নীলা মুচকি হাসলো। সে জানালার বাইরে তাকিয়ে দেখলো রাস্তার ওপাশে একটি ছোট্ট ছেলে বাঘের মুখোশ পরে খেলা করছে।
নীলা বুঝলো টাইগার মরে যায়নি, সে প্রতিটি সাহসী মানুষের হৃদয়ে অমর হয়ে আছে। ঢাকার রাজপথে সূর্য আজ আরো উজ্জ্বল হয়ে উঠেছে। ডুয়েল ফেস এর অধ্যায় আজ শেষ হলেও ন্যায়ের নতুন সূর্যোদয় মাত্র শুরু হলো।